বিজ্ঞান আমরা কিভাবে পড়বো। তোমরা যদি একটু বিগত বছরের প্রশ্ন দেখো তাহলে সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া পাবা, এবং প্রজ্ঞাপনটা তুমি যদি দেখো সরকারের যে সাধারণ জ্ঞান সিলেবাসটা কি, সাধারণ জ্ঞান সিলেবাস কিন্তু দেওয়াই আছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। তো বাংলাদেশের ইতিহাস এর তো শেষ নাই। বাংলাদেশ না হয় গত 50 বছর ধরে হয়েছে, বাট এই দেশটা, এই মাটিটা, এই ভূখণ্ডটা তো গত 2-3 হাজার বছর ধরে দুনিয়ার বুকে অবস্থান করছে এইভাবেই। তো যতদিনের ইতিহাস আমরা জানি পড়া শুরু করতে হবে সেইখান থেকে। আর মুক্তিযুদ্ধ মানে তো মুক্তিযুদ্ধ, এমন কোনো তথ্য নেই যেটা মুক্তিযুদ্ধ থেকে আমরা পড়বো না। তো আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ 100% পড়া। আমরা 3টা ক্লাসের মধ্যে আমরা এই জিনিসটা পড়ার চেষ্টা করব। আর বাকি 2টা ক্লাসে আমরা, যদিও সিলেবাসে নাই কিন্তু তারপরও, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের খেলাধুলা, অল্প একটু ভূগোল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য পড়ব। এই ক্লাসটা হবে পরীক্ষার 2 সপ্তাহ আগে, মার্চ মাসে। এক ক্লাসে আমরা গত 1 বছর ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য পড়বো। আশা করি বুঝতেই পারছো। এখন সাম্প্রতিক তথ্য পড়া মানে হলো এখনকার পড়াগুলো পড়া, 2 মাসের মধ্যে যা হবে সেগুলো আবার নতুন করে পড়তে হবে, তার চেয়ে আমরা একবারেই পড়বো। তো এই হলো আমাদের সাধারণ জ্ঞান স্ট্র্যাটেজি। আশা করি এইটুকু পড়লে সবই তোমরা কমন পাবা। 100-তে 100, 10-এ 10 কমন না আসলেও 10-এ চোখ বন্ধ করে 7-8 ইনশাল্লাহ কমন আসবে। 9-10ও আসতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। কিছু প্রশ্ন থাকে যেগুলো দেওয়াই হয় যাতে স্টুডেন্ট না পারে। ওকে, আচ্ছা। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পেরেছো? জি ভাই। তাহলে আমরা কতটুকু অতিরিক্ত পড়তে যাচ্ছি? বাংলাদেশের সংস্কৃতি, খেলাধুলা, ভূগোল, এগুলো কিন্তু মাথায় রাখবা। মাথায় রাখার কিছু নেই, আমাদের 4 নম্বর ক্লাসে এগুলো পড়বো আমরা। ওকে, তো সাধারণ জ্ঞান এগুলো নিয়ে মোটেই প্যারা খাওয়ার কিছু নাই। সাধারণ জ্ঞান পড়ার সবসময় খুব টেনশনে থাকে। সাধারণ জ্ঞান তো জাস্ট গল্পের মতো, আমরা শুরু করব গল্পের মতো। আমার যারা আগের স্টুডেন্ট প্রি মেডিকেলের, তারা কয়েকটা ক্লাস করেছিল, আমরা যারা আজকে রিভাইজ করবো, যারা নতুন স্টুডেন্ট তারা গল্পের মতো আমার কথা শুনবে, পড়া হয়ে যাবে। সো চলো শুরু করা যাক। আমরা প্রথম টপিকের নাম হলো প্রাচীন জনপদ। 3 থেকে 4 মিনিট লাগবে টপিকটা পড়তে, প্রাচীন জনপদ। তো চলো শুরু করা যাক। পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে প্রাচীন জনপদ ছিল কয়টা? উত্তর হবে 16টা। 16টা প্রাচীন জনপদ ছিল। প্রাচীন জনপদগুলোর নাম কি কি ছিল? এই দেখো, পুন্ড্র, এই নামগুলো তোমরা সবাই পড়েছো। তারপরে বঙ্গ, সমতট, গৌড়, রাঢ়, হরিকেল, বাকেরগঞ্জ, বরেন্দ্র। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো দেখবা যে এইগুলো থেকে রেগুলার বেসিসে প্রশ্ন করা হয়েছে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষা বলো, তারপরে যাই বলো, এগুলো থেকেই প্রশ্ন হয়েছে। এবং তুমি তো মেডিকেলের জন্য পড়ছো, যেই বাচ্চাটা ভার্সিটি ভর্তি পরীক্ষা অংশ নিবে, যে কিনা বিসিএস পরীক্ষা দিবে, তারাও এতটুকুই পড়বে যতটুকু আমি তোমাদেরকে পড়াচ্ছি। এতটুকুই কিন্তু সবাই পড়ে, এর বাইরে পড়ে উল্টায় ফেলে তা কিন্তু না। সো তুমি যতটুকু পড়বা, এই এতটুকু পড়া দিয়ে তুমি কিন্তু ভার্সিটির এই অংশটুকুর প্রিপারেশন তোমার পুরোপুরি কাভার হয়ে যাবে, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। সো চলো শুরু করা যাক। পুন্ড্র, সবার আগে মনে রাখতে হবে প দিয়ে পুন্ড্র, এটা হলো সবচেয়ে প্রাচীনতম জনপদ। ঠিক আছে, 1 নম্বর কথা। এবং এই পুন্ড্র, এর রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। যারা জানো না এই পুন্ড্রনগর বর্তমানে কোথায় অবস্থিত, তারা অবশ্যই লেকচার নোট তো দিয়েছি, তারা খাতার মধ্যে লিখে নিবা। এই পুন্ড্রনগর বর্তমানে মহস্থানগড়ে অবস্থিত। সো মহস্থানগড়টা কোথায়? মহস্থানগড় হলো বগুড়া জেলায়। যাদের বাড়ি বগুড়া তারা খুবই ভালোভাবে মহস্থানগড় চেনো, আর যাদের বাড়ি বগুড়া না, তাদেরকে মহস্থানগড় নামটা মনে রাখতে হবে। এই আজকের মহস্থানগড় আজ থেকে 1500 বছর আগের ছিল, 2000 বছর আগে ছিল পুন্ড্রনগর। এটা ছিল একটা রাজধানী। কোন রাজ্যের রাজধানী?
পুন্ড রাজ্যের রাজধানী, এবং এটাই কিন্তু তখনকার সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক শহর ছিল। এখনো মহস্থানগড় কিন্তু আছে। আমি নিজে গিয়েছি, আমি জীবনে 2বার মহস্থানগড় গিয়েছি। তোমরাও যারা কে কে মহস্থানগড় গিয়েছো একটা হাত তুলে তো দেখি। মুনিরা গিয়েছে একমাত্র। ওয়াও, 4 জন। ওকে, রাইসা গিয়েছে, হুমায়রা নাজা গিয়েছে। রাইসা, তোমার বাড়ি কি মহস্থানগড়েই নাকি? না ভাইয়া। ওকে। তুমি লাভ চিহ্ন দিলে তো ভাবলাম যে তুমি বোধহয় বাড়ি তোমার মহস্থান করে। সেখানে মোটামুটি 100 জনের মধ্যে 105 জনের মধ্যে 8 জন মহস্থান করে গিয়েছে। খুব একটা কিন্তু খারাপ ঘটনা না। বাকিরাও ভবিষ্যতে কখনো অবশ্যই অবশ্যই ঘুরে দেখবা, প্রশ্নটার উত্তর করা যাবে। তাহলে মহস্থানগড় কোথায়? বগুড়ায়। তাহলে পুনরো এলাকাটা তাহলে কোন এলাকা নিয়ে হবে? বগুড়া। বগুড়া থেকে একটু পাশেই গেলে রংপুর, রংপুর থেকে একটু সামনে গেলে দিনাজপুর। আর এইগুলো আগে কোন বিভাগে ছিল? রাজশাহী বিভাগে। তাহলে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই এলাকাগুলো কিন্তু পুন্ড্র রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কথাটা কি পরিষ্কার? ইনশাল্লাহ মনে রাখা যাবে। এই পুন্ড্রের পাশেই ছিল আরেকটা রাজ্য, যার নাম হলো বরেন্দ্র। তো এই পুন্ড্রের পাশেই কিন্তু বরেন্দ্র, গঙ্গা এবং করতোয়ার মধ্যবর্তী। ভাইরা আমার এই জায়গায় সুন্দর করে লিখে নাও, গঙ্গা এবং করতোয়ার মধ্যবর্তী যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো রাজশাহী। লেকচার নোটে লেখা একটু কষ্ট হচ্ছে। তাহলে বরেন্দ্র, যদিও পুন্ড্রটাও রাজশাহী, তবে বরেন্দ্রটাও কিন্তু রাজশাহী অঞ্চল নিয়েই গঠিত। ওই যেখানে পুন্ড্র শেষ সেই জায়গা থেকে বরেন্দ্র শুরু। তো রাজশাহী বললে মূলত বরেন্দ্র উত্তর হবে, আর বগুড়া, রংপুর বললে মূলত পুন্ড্র উত্তর হবে। তো এই হলো বরেন্দ্র। আচ্ছা, জাফরিন বলো। ভাইয়া এখন একটা বললেন না যে বরেন্দ্র বললে মানে কি জানি একটা উত্তর হবে, ওই জিনিসটা একটু কনফিউজড আমি। রাজশাহী কোন অঞ্চলে অবস্থিত, এটা যদি প্রশ্ন করে সাধারণত উত্তর হবে বরেন্দ্র। আর পুন্ড্র সাধারণত বগুড়ার এলাকায় উত্তর হবে, বগুড়া, দিনাজপুর এগুলো হলো পুন্ড্র। ঠিক আছে জাফরিন, কনফিউশন তো তুমি এই লেকচারে তো থেকেই যাবে 2 ভাবে, তখন তুমি আরেকবার দেখে নিবে। তাহলে তো হয়ে গেল যে ভাই এটা আমি কনফিউজ। ওকে, সো তাহলে রিপিট করতে হবে না। আর রিপিট করতে না হলে যেটা হবে সেটা হলো যে আমি আরেকটু বেশি অংশ পড়াতে পারবো। তো তাহলে পুন্ড্র থেকে আর বরেন্দ্র থেকে পার্থক্য মূলত খুবই কাছাকাছি এলাকা। আমাদের যে আজকে রাজশাহী বিভাগ, এটা মূলত বরেন্দ্র। আর বগুড়া এলাকাটা মূলত পুন্ড্র, বগুড়ার চারপাশটা। সে যাই হোক, তাহলে পুন্ড্র শেষ করলাম। এখন এই বাংলাদেশের মধ্যে বঙ্গ, তাকায় দেখো, বঙ্গ শব্দটা থেকেই কিন্তু বাংলাদেশের উৎপত্তি। সো এখানে তুমি তাকায় দেখো, বঙ্গ বলতে বৃহত্তর ঢাকার কথা বোঝানো হচ্ছে। ঢাকা এই জনপদের অংশ ছিল, তাহলে ঢাকা কোন জনপদে ছিল? বঙ্গ। ডান, ইনশাল্লাহ পারা যাবে। এরপরে দেখো, সমতট। দেখো সমতলের মতো নামটা, ঠিক আছে, নামটা কিন্তু সমতলের মতো। বর্তমানের যে কুমিল্লা এবং নোয়াখালী, এখানে অনেকে কুমিল্লা এবং নোয়াখালীর মানুষ থাকতে পারো। এই যে কুমিল্লা এবং নোয়াখালী, আহ এই কুমিল্লা এবং নোয়াখালী ছিল সমতটের অংশ। এটা আমাদেরকে অবশ্যই কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে, সমতল কুমিল্লা এবং নোয়াখালী। তারপরে দেখো গৌড়, এই গৌড়টা কিন্তু বাংলাদেশের অংশ না, বর্তমানে এটা ইন্ডিয়ার অংশ। দেখো এখানকার যে অংশগুলো সেগুলো এখন আর বাংলাদেশে নাই। যেমন মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া এগুলো কিন্তু বাংলাদেশে নাই, তবে চাঁপাই নবাবগঞ্জের একটা ছোট্ট অংশ, এই বাংলাদেশের একটা ছোট্ট অংশ গৌড়ের অংশ, সেটা হলো চাঁপাই নবাবগঞ্জ। সো মূলত বাংলাদেশের পাশেই যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের অংশটা মূলত বর্তমানে গৌড় রাজ্য। তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কোন অংশটা গৌড়ের অংশ, উত্তর হলো চাঁপাই নবাবগঞ্জ। এই গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ মানে কান, সুবর্ণ মানে স্বর্ণ। এটাকে অনেক সময় কান সোনাও বলা হয়। কান সোনা, দুঃখিত, এই সোনা সেই সোনা না, এই সোনা হলো সেই সোনা। কর্ণ সুবর্ণ, গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। বেশ কিছু রাজা মহারাজার রাজধানী ছিল এই কর্ণ সুবর্ণ। এবং এই গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। পরীক্ষায় এটা এসেছে বলে আমরা এখানে অপশনটা দিয়েছি।
গৌড়ের স্বাধীন নরপতি কে ছিলেন? গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। ওকে, এইবার হলো রাঢ়, ভাগীরথী রাঢ়। তাকায় দেখো, রাঢ়টাও আমাদের খুব একটা বাংলাদেশের অংশ না। রাঢ় এলাকাটার অপর নাম সূক্ষ্ম। এটা ভাগীরথী নদীর পশ্চিম তীরে, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশ কম, বাকিগুলো থেকে আসার সম্ভাবনা বেশ বেশি। হরিকেলটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেখো পাহাড় এলাকাগুলা, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এখানে ছবি আমি দেখাচ্ছি না, তারপর যদি ছবি দেখাতে চাই তাহলে, ছবি যদি আমি দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পারো, সুন্দর একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, আশা করি সবাই দেখতে পাচ্ছ ছবিটা। তাকায় দেখো, এই যে হরিকেল, দেখো একদম এই যে সবুজ অংশগুলো, এই যে সিলেট এবং চট্টগ্রাম, দেখো বাংলাদেশের যে পার্বত্য এলাকা সেটা কিন্তু এই যে হরিকেল, ঠিক আছে, যে সবুজ এলাকাটা এই হলো হরিকেল। হরিকেলের পাশেই কুমিল্লা, নোয়াখালী সমতট, এই হলো ঢাকা বঙ্গ। আবার এই যে বগুড়া হলো পুন্ড্র, রাজশাহী বিভাগ আগেই বলেছি বরেন্দ্র, গৌড়টা মূলত ইন্ডিয়ার অংশ, রাঢ়টাও মূলত ইন্ডিয়ার অংশ। ছবি খুব সুন্দর করে দেওয়া আছে। সো আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো এগুলো মনে রাখতে হবে। আর বাকেরগঞ্জ বরিশাল, ব দিয়ে বাকেরগঞ্জ, ব দিয়ে বরিশাল, খুলনা, বাগেরহাট, এই হলো বাকেরগঞ্জ, আমাদেরকে মনে রাখতে হবে। বাখেরগঞ্জ তুমি এইভাবে মনে রাখতে পারো, বাখেরগঞ্জ নামটা, বাখের কথাটা মনে রাখতে পারো, বাখেরগঞ্জ। ব দিয়ে বরিশাল, খ দিয়ে খুলনা, আর ব দিয়ে বাগেরহাট। তো বরিশাল, খুলনা, বাগেরহাট এই এলাকাটা ছিল বাকেরগঞ্জ নামে পরিচিত। তো আশা করি সবাই এইটা ইনশাল্লাহ উত্তর করতে পারবা। আশা করি ক্লিয়ার কাট আইডিয়া হয়েছে। তোমরা যদি না পারো জাস্ট গুগল করে ছবি দেখে নিবা, ছবি দেখলেই হবে। যদিও আমাদের এই ছবিতে পুরোটা কি বঙ্গের অংশ বলা হয়েছে, তবে এই অংশে কিন্তু বাকেরগঞ্জ আছে, ঠিক আছে। বাংলাদেশের বরিশাল, খুলনা এবং এই অংশটাতে কিন্তু বর্তমানে, আগে অতীতকালে বাকেরগঞ্জ ছিল। সো আমি ধরে ধরে পড়িয়ে দিলাম, এগুলো আমি বলে দিতে পারি যে আমাদের লেকচার নোটটা পড়ে নিবা, তারপরে তোমাদের যাতে পড়তে সহজ হয় সেই জন্য আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। যে এই ছবিটা আমি এতক্ষণ পড়াইলাম তোমাদের বইয়েও কিন্তু, তোমাদের লেকচার নোটও কিন্তু সেই ছবিটা দেওয়া আছে। আমি একটু বড় করে ছবিটা দেখালাম, এই হলো কথা। দেখো কি সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। হরিকেল বলতে বোঝানো হয় বাংলাদেশের পাহাড়ি এলাকা, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এইটা কিন্তু হরিকেল, কথা পরিষ্কার, এই যে বাংলাদেশের হরিকেল অংশ। সো আশা করি সবাই পারবা ইনশাল্লাহ। এই অংশটুকু সবার পারা যাবে তো ইনশাল্লাহ, নাকি? জি ভাইয়া পারবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো আমরা পরের টপিকে। থ্যাংক ইউ সো চলো শুরু করা যাক। বাংলাদেশের উৎপত্তি, বাংলার উৎপত্তি এবং বাঙালি জাতির আবির্ভাব, এই টপিকগুলোই বারবার পড়তে হবে। যারা অতীতে পড়েছো তারা আবার রিভাইজ করবা। এখানে দেখো আমরা আর 10 থেকে 12টা পয়েন্ট এখানে আমরা পেন ডাউন করেছি। সো কিভাবে বাংলা শব্দটার উৎপত্তি হলো, কিভাবে বাঙালি জাতি শুরু হলো। এই বাঙালি জাতি কিন্তু কোটি, হাজার হাজার, লাখ লাখ বছর ধরে নাই, মাত্র কয়েক হাজার বছরের ব্যাপার, ঠিক আছে। ওকে, সো দেখো বলা হয়েছে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো আর্য, আরেকটা হলো অনার্য। পরীক্ষায় প্রথম লাইন থেকে অলরেডি প্রশ্ন এসেছে বিভিন্ন জায়গায়, সেটা হলো বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতি থেকে এসেছে? অস্ট্রিক জাতি। আজকের তুমি আমি আমাদের মূল উৎসটা কোথা থেকে? অস্ট্রিক জাতি। এই অস্ট্রিক জাতি কত হাজার বছর আগে তোমার ভারতে এসেছে, বাংলাদেশে এসেছে কত হাজার বছর আগে? 5,000 বছর আগে। এটা কত সাল চলতেছে? 2000 সাল। সো 2000 মাইনাস 3000, আজ থেকে 5,000 বছর আগে আমরা, এই অস্ট্রিক জাতি বাংলাদেশে আসে। কোন জায়গা থেকে আসে দেখো? ইন্দোচীন। এই ইন্দোচীন ভাইয়া কোন এলাকা? বর্তমান যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এবং থাইল্যান্ড, এই এলাকাটাকে বলা হয় ইন্দোচীন। সো এই ইন্দোচীন এলাকা থেকে মায়ানমার হয়ে আসাম, আসাম হলো আমাদের যে সিলেটের পাশে, কুমিল্লার পাশে যে রাজ্যগুলা, সেই রাজ্য হয়ে কিন্তু বর্তমানে মায়ানমার, এই রাজ্য হয়ে বাঙালি জাতি, অস্ট্রিক জাতি এই এলাকায় আসে, ঠিক আছে। ওকে, তারপর অস্ট্রিক জাতির পরে কোন জাতিটা আসে? দ্রাবিড় জাতি। এবং দ্রাবিড় জাতি এসে কিন্তু তারা অস্ট্রিক জাতিকে মোটামুটি গ্রাস করে, এবং তারাই তাদের নতুন একটা যে সংকর জাতির উদ্ভব হয়, সেই জাতিটার নামই হলো বাঙালি জাতি। সো অস্ট্রিক এবং দ্রাবিড় এই দুইটা মিলিত হয়ে আমরা দেখব যে এই অস্ট্রিক এবং দ্রাবিড় এই দুটো একসাথে মিলিত হয়ে, তার সাথে
একটা জাতি তৈরি করে, তার সাথে পরবর্তীতে আর্য জাতি আসে। আর্য, এখন আর্যরা কোন জাতি? তাহলে বাঙালিরা মূলত তিনটা জাতির মিশ্রণ, অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্য। এই আর্যরা কোথা থেকে আসে? দেখো, আর্যরা আসে ইরান থেকে। আর্যরা আসে ইরান থেকে, এবং এই ইরান থেকে এসে মূলত আমাদের বাঙালি জাতিকে তৈরি করে। এবং ইরানের লোকজন দেখবা যে লোকজনের চেহারাটাই আলাদা। বর্তমানে পাকিস্তানি লোকজন দেখতে যেরকম, তোমরা যদি পাকিস্তানি ক্রিকেট প্লেয়ারদের কথা চিন্তা করো, তারা অনেকটা লম্বা হয়, অনেকটা মাস্কুলার হয়, এবং তাদের গায়ের বর্ণ হলো অনেক বেশি উজ্জ্বল। সো এই যে তিন চারটা জাতি, এই সব কিছু মিলিয়ে কিন্তু বাঙালি জাতি। সেই জন্য দেখবা আমাদের মধ্যে কিন্তু এক একজন এক এক রকম হয়। সো আমরা একটা মিশ্র জাতি, কথা পরিষ্কার? সো তাহলে দেখো, বাঙালি জাতি তাহলে হাজার হাজার বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন এবং রূপান্তরের মাধ্যমে বাঙালি জাতি গড়ে উঠেছে। সো জাস্ট আইডিয়া দিলাম যে কত হাজার বছর আগে বাঙালি জাতির জন্ম। ওকে, সো কিন্তু এই বাংলা ভাষাটার জন্ম কিন্তু খুব বেশি একটা আগে না। সৌরভের একটা প্রশ্ন আছে। সৌরভ ভাইয়া লাইভটা শেয়ার করেন গ্রুপে। ও ফাইন, থ্যাংক ইউ সো মাচ, তুমি একটু ভালো কথা বলেছো। তাহলে তো ওকে, ওকে। সো তাহলে বাঙালি জাতি কোথা থেকে আসলো আমরা সবাই বলতে পারবো, তাই না? একটা ক্লিয়ার কাট আইডিয়া পেলাম সবাই, তাই তো? ওকে, এখানে বেশ কিছু পয়েন্ট যেগুলো পরীক্ষায় এসেছে, শুধু সেইগুলো আলাদা করা হয়েছে। এমন না যে এখানে কোনো আমরা একদম ইতিহাসের তো শেষ নাই। তুমি যদি ইতিহাস সাবজেক্টটা পড়ো, তুমি যদি কোনো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো এবং ঢাকা ভার্সিটির ইতিহাস সাবজেক্টে পড়ো, তাহলে আমি তোমাদেরকে শুধুমাত্র যে প্যারাটা পড়াইলাম সেই প্যারার উপরই অসংখ্য বই আছে, এবং ওই প্যারার উপরে হাজার হাজার লাইন লেখা আছে বাঙালি জাতির জন্ম কিভাবে। আমি সেখান থেকে মাত্র 7 থেকে 8টা 10টা লাইন পড়াইলাম, এখন পড়াবো আরো 12টা লাইন। এই 12টা লাইনের পিছনে হাজার হাজার লাইন ইতিহাস আছে। এইগুলো আমরা কেন পড়ছি? কারণ ইতিহাসের সাধারণ জ্ঞানের তো শেষ নাই। আমরা পড়ছি যেই যেই তথ্যগুলো অতীতে এসেছে সেই ধরনের তথ্য, ঠিক আছে? মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই ধরনের তথ্যই আসার কথা। সো তাহলে শুরু করা যাক। তাহলে বাঙালি জাতি কিরকম জাতি? আমরা একটা কিন্তু সংকর জাতি, কথাটা কি পরিষ্কার? এবং তাহলে বাঙালির সবচেয়ে আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল আমরা সবাই জানি, অস্ট্রিক ভাষা। সো এবং বাংলাদেশ আগে কিসে ভাগ ছিল? ছোট ছোট জনপদে বাঙালি জাতি কি ছিল? ছোট ছোট জনপদে বিভক্ত ছিল। ওকে, এবং এই ভারতীয় উপমহাদেশে প্রথম এই সবগুলো জনপদকে একত্রিত করে রাজ্য ঘোষণা করেন কে? দেখো, মৌর্য। মৌর্যরা এই সকল জনপদকে এক করে একটা সাম্রাজ্য তৈরি করে। তাহলে এই সাম্রাজ্য তৈরি করার আগে সবগুলো রাজ্য ছিল, এবং রাজ্যগুলোকে এক করে কে? মৌর্য যুগে এক করা হয়, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় বাংলার প্রথম স্বাধীন রাজাকে, তার নাম রাজা শশাঙ্ক। বাংলার, ভারতের না কিন্তু। আমরা একটু পরে যা পড়বো সেখানে বাংলা এবং ভারত দুইটা মিলায় পড়ালেখা করব। যদি বলা হয় বাংলার প্রথম স্বাধীন রাজাকে, রাজা শশাঙ্ক। আচ্ছা, বাংলার সুলতানদের মধ্যে প্রথম নৌবাহিনী গড়ে তোলেন কে? গিয়াসউদ্দিন আজম শাহ। সো প্রথম রাজা ছিলেন শশাঙ্ক, শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। আমরা যাতে এইটা মনে রাখার চেষ্টা করি, শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। ওকে, আচ্ছা। আর এখানে দেখো, বঙ্গ শব্দটার প্রথম নাম পাওয়া যায় হিন্দুদের একটা বই, ঐতেরেয় আরণ্য গ্রন্থে। হিন্দু ধর্মের একটা প্রাচীন কালের বই। আর বাংলা শব্দটা প্রথম ব্যবহার পাওয়া যায় আইন ই আকবরী বইয়ে। আইন ই আকবরী হলো আবুল ফজলের লেখা। এগুলো কিন্তু খুব বেশি আগের ঘটনা না, মাত্র 500 বছর আগের ঘটনা। যখন সম্রাট আকবর বাংলাদেশ, পুরো ভারতীয় উপমহাদেশের সুলতান ছিলেন, তার একজন মন্ত্রী ছিলেন আবুল ফজল। তার একটা বই আছে, খুব বিখ্যাত বই, আইন ই আকবরী। যে বই থেকে আমরা সেই সময়ের আকবরের জীবনযাপন সম্পর্কে, তার সাম্রাজ্য সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারি। সেই বইয়ে বাংলা শব্দটা প্রথম ব্যবহার করা হয়। আর 6টা জনপদকে একত্রিত করে বাংলা নাম দিয়েছেন সুলতান ইলিয়াস শাহ। জনপদকে একত্রিত অনেকেই করেছিলেন, কিন্তু সেটাকে বাংলা নাম দিয়েছিলেন সুলতান ইলিয়াস শাহ। আর আজকের যে বাংলাদেশ নামটা আমাদের হয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ।
আজকে তোমার আমার দেশের নাম যে বাংলাদেশ, এই নামটা যদিও আগে থেকেই মানুষজন বাংলাদেশকে ডাকে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশ নামকরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে আজ থেকে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সো এটা যদি কেউ প্রশ্ন করে যে বাংলাদেশ নামকরণ কে করেছেন, এর আগে কিন্তু আনঅফিসিয়ালি অসংখ্য জায়গায় বাংলাদেশ বলে ডাকা হয়েছে। ভাষণ বক্তব্যে সবাই বাংলাদেশ বলেই ডাকতো বাংলাদেশকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় এই দেশটাকে বাংলাদেশ বলে লিখেছেন। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর পুরো বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা দুই বাংলাকে একসাথে বাংলাদেশ বলতেন। আজকে ব্যাপারটা দারুণ হতো যদি বাংলাদেশ পুরো একটা দেশ হতো যেখানে সবাই বাংলা ভাষাভাষী, তাহলে ব্যাপারটা আমরা আরেকটু পাওয়ারফুল দেশে পরিণত হতাম। সে যাই হোক। আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি যে তথ্যগুলা পড়লাম ইনশাল্লাহ পারা যাবে। এইবার একদম ইতিহাসের গল্পে চলে গেলাম। দেখো, আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ আগমন, আলেকজান্ডার দ্য গ্রেট, এইখান থেকে ইতিহাস পড়া শুরু হলো। আলেকজান্ডারটা কে? আলেকজান্ডার একজন গ্রিক। আজকের যে গ্রিস দেশ, তারা আজ থেকে 2000 বছর আগে পৃথিবীর অন্যতম পাওয়ারফুল রাজ্য ছিল। ঠিক আছে। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। আশা করি সবাই আমরা এটা জানি। এই অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন, পরীক্ষায় আসবে, দেখো, অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো, আবার প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট সিরিয়াল। এই সিরিয়ালটা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে গেছে। সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্য হলো আলেকজান্ডার। সো এই সিরিয়ালটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। আমি এইভাবে মনে রাখতাম, স্পা, সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডার, দুঃখিত, অ্যারিস্টটল এবং আলেকজান্ডার। সো স্পা মনে রাখলেই তুমি মনে রাখতে পারবা যে কে কার শিক্ষক ছিলেন। এই আলেকজান্ডার, বাকি তিনজন ছিলেন জ্ঞানের সাধক, জ্ঞানের তাপস, তারা ছিলেন শিক্ষক, তারা ছিলেন গবেষক, তারা ছিলেন আবিষ্কারক। কিন্তু আলেকজান্ডার তিনি হয়েছেন একজন সেনাপতি বলা হয়। আমার মতো বয়স, আমার বয়স এখন 27 বছর, 27 বছর বয়সে আলেকজান্ডার পুরো পৃথিবীর অর্ধেক জয় করে ফেলেছিলেন। আর আমি 27 বছর বয়সে বসে কি করতেছি? ঘরে বসে আছি। সো আলেকজান্ডার বলা হয় যে 27 বছর বয়সে তিনি পুরো পৃথিবীর অর্ধেক জয় করে ফেলেছিলেন। ব্যাপারটা খুবই দারুণ একটা কথা। এবং তুমি যদি বিশ্বের মানচিত্রের দিকে তাকিয়ে দেখো, তাহলে বিশ্বের মানচিত্র এখন দেখাবার সুযোগ আছে কিনা তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট আইডিয়া দেই, তাহলে তোমরা বুঝতে পারবা যে আলেকজান্ডার ওই ছোট্ট বয়সে কি করেছিলেন। ব্যাপারটা খুবই ফ্যান্টাস্টিক। ঠিক আছে। তো এখানে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখলে কিছুটা ক্লিয়ার কাট আইডিয়া হবে। যদিও এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু জেনে রাখাটা বুদ্ধিমানের কাজ। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখানে ছবিটা খুব একটা ক্লিয়ার না, যাই হোক বুঝতেই পারছো যে এইটা হলো রাশিয়া, এই হলো ইন্ডিয়া, এই হলো বাংলাদেশ, আচ্ছা, এই হলো আফ্রিকা, আর এইটা হলো ইউরোপ। ঠিক আছে। আচ্ছা, এই ইউরোপের এই জায়গায় হলো গ্রিস। খেয়াল করো, সেই ছোট্ট বয়সে তিনি এই পুরো এলাকাটা, ইউরোপ পুরাটা জয় করে ফেলেন, এই দিকের ইরান পুরাটা জয় করে ফেলেন। ইরান জয় করার পরে তিনি আসেন এই ভারতে। ঠিক আছে। তিনি কিন্তু ভারতেও বেশ কিছু এলাকা, পাকিস্তানের বেশ কিছু এলাকা তিনি জয় করে ফেলেন। ভারতের বিভিন্ন এলাকা জয় করে তিনি এসে দাঁড়ান বাংলাদেশের যে বিখ্যাত নদী পদ্মা, সেই পদ্মা নদীর পাড়ে। তিনি এসে দাঁড়ান ভারতের পদ্মা নদীর পাড়ে, যেটা কিনা কলকাতার এলাকায় গঙ্গা নামে পরিচিত। তিনি এসে দাঁড়ান গঙ্গা নদীর পাড়ে। তার পরবর্তী লক্ষ্য ছিল বাংলাদেশ। তিনি বাংলাদেশ জয় করবেন। এবং আজকে বাংলাদেশ পৃথিবীর অন্যতম গরিব দেশ হলেও
আজ গত 2000 বছর ধরে বাংলাদেশের 2000 না, গত 200 বছর বাদ দিলে তার আগের 1800 বছর বাংলাদেশের ইতিহাস সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হওয়ার ইতিহাস। আমাদের, যদিও আমরা আবিষ্কারের দিক দিয়ে পিছিয়ে ছিলাম, কিন্তু আমাদের কৃষি এবং আমাদের পোশাক শিল্প, এই দুইটা ছিল আমাদের ক্যাশ কাউ। আমরা অনেক বেশি টাকা আয় করতাম, যেটা সারা দুনিয়ার মধ্যে আমরা সেরা ছিলাম। এবং তোমরা যদি একটু জিডিপির দিকে তাকাও, জিডিপি, তাহলে এই জিডিপির দিক দিয়ে 1800 সাল পর্যন্ত, আজকে যেমন 2021 সালে জিডিপির দিক দিয়ে 1 নাম্বার হলো ইউএসএ, 2 নাম্বার হলো চায়না। জাস্ট 200 বছর আগে ফিরে গেলেই তুমি দেখবা জিডিপিতে সারা দুনিয়ায় 1 নাম্বার হলো ইন্ডিয়া, এবং সেই ইন্ডিয়ার যতগুলো রাজ্য আছে তার মধ্যে 1 নাম্বার হলো বাংলাদেশ। ভাইরা আমার, 200 বছর আগে সারা দুনিয়ার মধ্যে আমরা ছিলাম জিডিপিতে 1 নাম্বার, তারপরে ছিল চায়না। এই ইউএসএ কে তখন কেউ খুঁজতো না, কেউ দামও দিত না, কেউ পুষতো না। এই ইউএসএ কিন্তু না খেতে পেয়ে পেয়ে এই ইংল্যান্ডকে কেউ কিন্তু খুঁজতো না। ইংল্যান্ড তো ভারতকে দখল করার পর থেকে এবং বিভিন্ন এলাকা 1800 সালটা পুরো দুনিয়া ভোগ দখল করার পর আজকের ইংল্যান্ড তারা এতটা উন্নত। সেই জন্য আজকের দিনের মানুষ কিন্তু ইংল্যান্ডে যাচ্ছে ভালো থাকার জন্য। কিন্তু 200 বছর আগেও কিন্তু ঘটনাটা এমন ছিল না। 200 বছর আগে ইংল্যান্ডের মানুষ আসতো বাংলাদেশে ভালো থাকার জন্য, এখানে আসলে তারা কিছু খেতে পারবে, এখানে আসলে তারা কিছু ব্যবসা করতে পারবে। ঠিক এই জন্য আজকে আমরা চীনে যাই, চীন থেকে প্রোডাক্ট এনে এই দেশে বিক্রি করব। 200 বছর আগে ঘটনাটা ছিল ঠিক তার উল্টা। চীন দেশের লোকজন বাংলাদেশে আসতো, এই দেশের মশলা, এই দেশের পোশাক, এই দেশের কৃষি পণ্য তাদের দেশে নিয়ে গিয়ে বিক্রি করবে। ভাই, ঘটনাটা পুরাই আলাদা। আমরা আমাদের ভুলের জন্য, আমাদের বিশ্বাসঘাতকতার জন্য, এই মির্জাফরের মতো হারামজাদাদের জন্য বাংলাদেশ পুরো একদম সহজ বাংলায় ধরা খেয়ে গেছে। ঠিক আছে? এবং আজকে তুমি আমি যে তৃতীয় বিশ্বের একটা দেশ, এর একটাই কারণ আমাদের নিজেদের নির্বুদ্ধিতা। কোথায় ইংল্যান্ড, ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দ্বীপ, তারা এসে আমাদেরকে 200 বছর শাসন করে গেল এবং আমাদেরই সৈন্য দিয়ে আমাদেরকেই শাসন করে গেল। মানে এর চেয়ে ছাগলামি, এর চেয়ে হাস্যকর কথা মানে কিভাবে হতে পারে? ইংল্যান্ডের জনসংখ্যা কত? আমাদের চেয়ে কম। সারা ইংল্যান্ডের জনসংখ্যা মাত্র 5 কোটি, সেটা তো এখন। আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। পুরো ভারতের জনসংখ্যা 100 কোটি। আজ থেকে 100 বছর 200 বছর আগে 50 কোটি জনসংখ্যা ছিল, আর ইংল্যান্ডের জনসংখ্যা ছিল 1 কোটি। ভাই, সেই 1 কোটি লোক এসে 50 কোটি লোককে শাসন করে গেছে, 50 কোটি লোকের খাবার ছিনিয়ে নিয়ে গেছে, লাখ লাখ লোককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সো বুদ্ধির খেলা। আমরা হলাম একদম ছাগল। বাঙালিরা এখনো, আমি বিশ্বাস করি, এরা ছাগল। এবং এই ছাগল এবং ছাগলামির জন্য, নির্বুদ্ধিতার জন্য আমরা এইরকম পরাজয় বহন করেছি। একই কথা আফ্রিকানদের জন্য প্রযোজ্য। এই বেটাদেরও মাথায় কোনো মাল নাই। বেটারা, এদেরকে তো সবাই, দিন দুনিয়ার সবাই শোষণ করতেছে। স্টিল নাও এরা প্রতিনিয়ত শোষিত হচ্ছে, কারণ এরা নিজেদের মধ্যে সবসময় লেগে থাকে, এবং নিজেদের মধ্যে যখন লেগে থাকবে তখন তৃতীয় পক্ষ এসে পুরোপুরি তোমাদেরকে ভোগ দখল করে নিয়ে চলে যাবে। তো বেশ মজার কাহিনী। আমাদের ইতিহাস কিন্তু সমৃদ্ধির ইতিহাস, কিন্তু গত 200 বছরের ইতিহাস পুরো ছাগলামি আর ছ্যাবলামির ইতিহাস। এইটাই সত্য কথা। তবে এখন বাংলাদেশ স্বাধীন, তারপরও এখনো আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতেছি, যার ফলে কিন্তু এখনো তৃতীয় যে পক্ষগুলা তারা এখনো পর্যন্ত আমাদের সুযোগ দেয়। তো আলেকজান্ডার এসে কিন্তু, যে কাহিনী বলছিলাম, আলেকজান্ডার এসে পদ্মা নদীতে এসে দাঁড়ায়। পদ্মা নদীতে এসে দাঁড়িয়ে, এত বড় নদী তারা তাদের বাপের জন্মে দেখেনি। কারণ পদ্মা নদী, বর্তমান যেই নদীর উপরে আমরা ব্রিজ বানালাম, তোমরা জেনে রাখো, পুরো পৃথিবী, যে পৃথিবী নামক যে গোলকটা আছে, পুরো পৃথিবীতে পদ্মা নদী অন্যতম স্রোতবহুল নদী। এত স্রোত খুব কম নদীতে আছে দুনিয়ায়। এবং আমরা যে একটা ব্রিজ বানাইলাম, এইরকম ব্রিজ, পদ্মা ব্রিজ পৃথিবীর ইতিহাসে ইউনিক। এইরকম স্রোতবহুল নদীতে এই ধরনের ব্রিজ এই পর্যন্ত বানানো হয়নি। আমরা যতই ব্যাপারটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করি, পদ্মা নদীর প্রশংসা করলেই কেউ ভাবে যে এই ব্যাটা আওয়ামী লীগ করে। কিন্তু ব্যাপারটা হলো, আমরা যে কাজটা করেছি এটা একটা অসম্ভব দারুণ কাজ। আমেরিকা কিন্তু আমাদেরকে টাকা দিতে চায় নাই, বিশ্ব ব্যাংক কিন্তু আমাদেরকে টাকা দেয় নাই। এবং এই আমেরিকানরা হলো পৃথিবীর গত 200 বছরের, যদি একটা তুমি মানে, এদেরকে তো গালি দেওয়ার, এদেরকে আসলে গালি দেওয়া উচিত মুখের ভাষা খারাপ করে। মানে তুমি যদি চিন্তা করো যে
সবচেয়ে খারাপ যদি কেউ থাকে এই আমেরিকানরা। এদের মতো খারাপ, এদের মতো কুটবুদ্ধি সম্পন্ন, এদের মতো ফালতু এই দুনিয়াতে একটাও নাই। ঠিক আছে? সো আমাদেরকে কিন্তু আমেরিকানরা টাকা দেয় নাই, এটা কিন্তু শেখ হাসিনার সাহস যে তিনি নিজে সাহস করে, এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ সরকারের সাহস, অতীতে কোনো সরকার এরকম সাহস করে নাই। ঠিক আছে? এই সাহস আমরা করেছি এবং একটা অসম্ভব ভালো ব্রিজ বানিয়েছি, এবং যেই ব্রিজটা পদ্মা নদীর উপরে, যেটা পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী, এই নদীতে ব্রিজ বানানো ভাই মুখের কলা নয়। এবং এই নদী দেখেই কিন্তু আলেকজান্ডারের সৈন্যবাহিনী পালিয়ে গিয়েছিল। তারা ভেবেছে এটা একটা সাগর, তারা ধরেই নিয়েছে এই সাগর পাড়ি দেওয়া সম্ভব না। সো তারা এই পদ্মা নদীকে দেখে তারা ভয় পায় এবং তারা কিন্তু ফিরে যায়। সো আলেকজান্ডার, কেউ যদি প্রশ্ন করে আলেকজান্ডারের যে সারা বিশ্বের জয় রথ সেটা কোন জায়গায় এসে থেমে যায়, সেটা থেমে যায় বাংলাদেশে এসে। এবং তারা আরেক শুধুমাত্র নদী দেখে ভয় পেয়েছে তা না, তারা তখন বাংলাদেশ, সেই সময় বাংলাদেশ এই 16টা জনপদে বিভক্ত ছিল, এবং এই জনপদগুলো যদিও প্রত্যেকটাই ছিল আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা জনপদই ছিল মোটামুটি শক্তিশালী। তোমার বঙ্গ ছিল শক্তিশালী, রাঢ় ছিল শক্তিশালী, হরিকেল ছিল শক্তিশালী, প্রত্যেকটা ছিল শক্তিশালী। এবং প্রত্যেক জনপদে অনেক অনেক হাতি ছিল, রাজাদের অনেক অনেক হাতি ছিল, বন্য হাতি। বাংলাদেশে অনেক এলাকাতে জঙ্গল ছিল, মানুষ বেড়ে বেড়ে সেই জঙ্গল কেটে সাফ করে আজকে মানুষ জনবসতি করেছে, কিন্তু অনেকটুকু এলাকা ছিল জঙ্গল। এবং সেই জঙ্গল থেকে অনেক বেশি হাতি ধরে আনতো তারা, এবং এই রাজাদের অনেকগুলো হাতি ছিল তাদের সৈন্যবাহিনীতে। আলেকজান্ডারের যে স্পাই, তারা খোঁজ নিয়ে দেখে যে তারা 3টা কারণে মূলত চলে যায়। 1 নাম্বার কথা হলো তারা গঙ্গা নদী দেখে তারা ভয় পেয়ে যায়, তারা ভাবে যে এই নদী পার হওয়া সম্ভব না। 2 নাম্বার, জনপদগুলো ছিল খুবই শক্তিশালী, তাদের অনেক হাতি ছিল। আর 3 নাম্বার, তারা কথাও জানতে পারে আমাদের বাংলাদেশের যে বর্ষা, ভারত এবং বাংলাদেশের যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু পুরো পৃথিবীতে ইউনিক। এবং আমাদের মতো এরকম বর্ষা কিন্তু সারা দুনিয়ায় এইরকম বর্ষা কোথাও হয় না। বর্ষাকালে যে অনেক বৃষ্টিপাত হওয়া, এই ধরনের সাধারণত হয় না। আরেকটা হয় ল্যাটিন আমেরিকায়, অ্যামাজন বনে। আর আমাদের এই এলাকাতে কিন্তু এরকম বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত খুব ভয়ঙ্কর, টানা 2-3 মাস বৃষ্টিপাত হয়। এবং এই বৃষ্টিপাত হলে তো সাধারণত নদী নালা খালবিল উপচে পড়ে, আর আমাদের যে রাস্তাঘাট আছে সেইগুলা কি হয়ে যায়, ডুবে যায়। এই সকল কথাবার্তা শুনে ইউরোপে কিন্তু ভাইয়া ঘটনা এরকম না। ওই বেটারা চিনেই হলো 2টা জিনিস, হয় তারা শীত চিনে, হয় তারা অনেক শীত চিনে, 2 নাম্বার তারা কম শীত চিনে। তারা ভাই গরমও চিনে না, বর্ষাও চিনে না, তারা চিনে হলো 2টা জিনিস, একটা হলো অনেক শীত, আর একটা হলো কম শীত। কম শীতটাকে তারা বলে গ্রীষ্ম। ব্যাপারটা কিন্তু খুবই মজার। আমরা যদিও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু এই কথাটা বলতে পারো যে জলবায়ুর দিক দিয়ে আমরা কিন্তু ব্লেসড। ইউরোপের জলবায়ু কিন্তু চরম জলবায়ু। ঠিক আছে? এবং বলা হয় এই যে ইংল্যান্ডের জলবায়ু, তারা বললামই তো চীনেই 2টা জিনিস, অনেক শীত এবং কম শীত। ওদের দেশে থাকতে ওদের ভালো লাগতো না, সেই জন্য তারা বিভিন্ন দেশে দখল করতে যাইতো। কারণ ওদের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু ভাইয়া খুব একটা আরামদায়ক আবহাওয়া না। এই দিক দিয়ে ইউএস এর আবহাওয়া অবশ্য ভালো, কোনো সন্দেহ নাই। বাট ইউকের আবহাওয়া বা ইউরোপের আবহাওয়া, এই আবহাওয়াটা চরম ভাবাপন্ন আবহাওয়া। আমাদের আবহাওয়া কিন্তু ভালো। সো এই জিনিস দেখে তারা ভয় পেয়ে যায়। আলেকজান্ডার কিন্তু বাংলাদেশ জয় করতে পারে না, কিন্তু ভারতের একটা বেশ কিছু এলাকা তিনি কিন্তু জয় করেন। 327 খ্রিস্টাব্দে তিনি ভারত আক্রমণ করেন। এখানে তিনি 2 বছর ছিলেন। ভারত থেকে ফিরে যাওয়ার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়। ব্যাবিলনটা হলো ইরাকে। ব্যাবিলনে তিনি মৃত্যুবরণ করেন। এই পর্যন্তই তার জয়রথ থেমে যায়। পরবর্তীতে তিনি যে সকল এলাকা জয়লাভ করেছিলেন, সেই এলাকাগুলো থেকে গ্রিক এই আলেকজান্ডারের দলবলকে বিতাড়িত করেন চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তিনিই কিন্তু পুরো ভারতের প্রথম সম্রাট। কেউ যদি প্রশ্ন করে পুরো ভারতের প্রথম সম্রাটের নাম কি, পুরো ভারতের প্রথম সম্রাটের নাম হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে আলেকজান্ডারের ছবি দেওয়া আছে। এই ছবিটা মোটামুটি এইরকমই ছিলেন আলেকজান্ডার। তিনি ছিলেন মেসিডোনিয়ার রাজা। 327 খ্রিস্টাব্দে তিনি আক্রমণ করেন। দেখতে এরকমই ছিলেন। তার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটার একটা বিখ্যাত নাম আছে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে? আর এই যে ইনি হলেন আলেকজান্ডার, ইনি হলেন তার শিক্ষক অ্যারিস্টটল।
তাহলে আলেকজান্ডার তো 327 খ্রিস্টাব্দে এসে ভারতের বেশ কিছু এলাকা দখল করে। তিনি গ্রিক সাম্রাজ্যের সূচনা করেন, কিন্তু তার 6 বছর পর চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ভারতের একটা জায়গার নাম আছে মগধা, মগধের সিংহাসনে আরোহণ করেন এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনিই ভারতের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। হিন্দিতে সার্চ দিলে পেয়ে যাবা চন্দ্রগুপ্ত মৌর্য। হিন্দিতে কিন্তু মৌর্য কথাটাকে বলা হয় YA। যেমন ইন্ডিয়ার একজন খেলোয়াড় আছে ইউবরাজ সিং, বাংলায় তো আমরা তাকে যুবরাজ সিং বলি, ইন্ডিয়ায় কিন্তু কেউ তাকে যুবরাজ বলে না, সবাই তাকে ইউবরাজ বলে। আচ্ছা, আর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। বর্তমানে যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। চাণক্যের বিখ্যাত একটা ছদ্মনাম আছে যার নাম কৌটিল্য। তিনি একটা বিখ্যাত বই লিখেছেন যার নাম অর্থশাস্ত্র। তুমি এখন বিশ্বাস করো আর না করো ভাই, আজ থেকে 2300 বছর আগে তিনি বইটা লিখেছেন। বাস্তবতা হলো এই যে চাণক্যের নীতি এখনো পর্যন্ত পড়ানো হয় বিভিন্ন আর্মিতে। চাণক্যের নীতি বর্তমান বাংলাদেশ আর্মিতে ডিরেক্ট চাণক্যের নীতি হিসেবে পড়ানো না হলেও চাণক্যের যে বইটা অর্থশাস্ত্র, এটা পুরো বিশ্বের অন্যতম সেরা মিলিটারি বই, সেরা অর্থনীতির বই। এইটা থেকেই এখন পর্যন্ত অনেকগুলো অর্থনীতি এবং সেনাবাহিনীর মিলিটারি মূলনীতি এখনো সেখান থেকে আলোচনা করা হয়। এত বিখ্যাত ছিল। মূলত বলা হয় যে চাণক্যই ছিল এই সাম্রাজ্যের আসল প্রতিষ্ঠাতা। সো চাণক্য ছিল এই সাম্রাজ্যের আসল প্রতিষ্ঠাতা। চাণক্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক। কিন্তু চাণক্য নিজে কখনোই ক্ষমতা দখল করতে চান নাই। যে আরেকজন ক্ষমতা গ্রহণ করুক, তিনি ক্ষমতাটা পরিচালনা করবেন, তিনি অনেকটা মাস্টার মাইন্ড টাইপের। সো বলা হয় যে এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়, এই সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য মাস্টার মাইন্ড ছিলেন চাণক্য। তুমি ইউটিউবে চাণক্য লিখে সার্চ দিলেও তুমি চাণক্যের অসংখ্য নাটক পেয়ে যাবা। চাণক্য কিন্তু ভারতীয় উপমহাদেশে অনেক বিখ্যাত, যদিও আমাদের দেশে এগুলো নিয়ে খুব একটা কাজ আমরা করি না, বাট ফাইন। এই চাণক্যর শিক্ষা নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আলেকজান্ডারের যে সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে তিনি ভারত থেকে গ্রিকদের তাড়িয়ে দেন। ঠিক আছে, সো ব্যাপারটা খুবই সুন্দর, যদিও পুরোপুরি তাড়িয়ে দেন না। এই যে সেলিউকাসের যে মেয়ে, এই সেলিউকাসের কন্যাকে বিয়ে করেন চন্দ্রগুপ্ত মৌর্য। সো দেখো ওই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু আবার দেখো তাহলে বাঙালি প্লাস গ্রিসের মিশ্রণে জন্মগ্রহণ করে। তাদের ব্লাড লাইন কোনো না কোনো ভাবে কিন্তু এখনো টিকে আছে। তার সন্তানের 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 সন্তান কোনো না কোনো ভাবে 2021 সাল পর্যন্ত টিকে আছে, যার দাদার 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 দাদা ছিলেন এই সেলুকাস। ঠিক আছে, সো ব্যাপারটা কিন্তু খুবই দারুণ। আমাদের রক্তে কোনো না কোনো ভাবে গ্রিসবাসী রক্তও মিশে আছে। সো তাহলে এইটাই দেখো, তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তার রাজধানী ছিল পাটালিপুত্র। যারা পাটালিপুত্র চিনো না তারা বর্তমানে বিহার রাজ্যের নাম শুনেছো, বিহার, বাংলা বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। বিহারের বর্তমান রাজধানীর নাম হলো পাটনা। এই পাটনা ছিল বর্তমানে অতীতকালের পাটালিপুত্র। বিহারের রাজধানীর নাম পাটনা। তাহলে পুরো ভারতের প্রথম সম্রাটের নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। বর্তমানে সেটা কে? ভারতের বর্তমান সম্রাট কে? যদিও সাম্রাজ্য নাই, কিন্তু বর্তমান ভারতের সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সো এই প্রথম প্রধানমন্ত্রী বলো বা প্রথম এরকম নেতা বলো, তার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। ওই সিরিয়ালই কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদী। সো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। ঠিক আছে, নরেন্দ্র মোদীকে সৃষ্টিকর্তা যেই তোমার সম্মানটা দিলেন, ইনসেইন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য যখন মারা যায় তারপর তার স্থলে কে আসে? তার পুত্র বিন্দুসার। পরীক্ষায় আসবে না। তার ছেলের নাম ছিল বিন্দুসার। বিন্দুসারের ছেলের নাম ছিল অশোক, সম্রাট অশোক। এবং এই সম্রাট অশোক, এটা একটা শাহরুখ খানের মুভি আছে, যারা অতীতে ক্লাস করেছে তাদেরকেও বলেছিলাম, যারা মুভিটা দেখেছো তারা তো জানোই, যারা মুভিটা দেখো নাই তারা জানো না। এটা একটা শাহরুখ খানের মুভি আছে,
মুভিটার নাম হলো অশোকা। তো এই অশোকা মুভিটা দেখে নিতে পারো, এখন আর দেখার দরকার নাই, এখন তোমাদের মুভি দেখার টাইম নেই। ভবিষ্যতে চান্স পাওয়ার পরে এই সম্রাট অশোকের জীবনের উপরে একটা মুভি আছে যার নাম অশোকা। এই মুভিতে অভিনয় করেছেন আমাদের প্রিয় অভিনেতা শাহরুখ খান, এবং এই শাহরুখ খান এবং এই চরিত্রে নায়িকা চরিত্রে কারিনা কাপুর। এবং শাহরুখ খান মোটামুটি খারাপ অভিনয় করেন নাই, ভালোই অভিনয় করেছে এই মুভিতে। তো এই সম্রাট অশোকের জীবনের উপর এই মুভিটা তৈরি। শাহরুখ খান বা সম্রাট অশোক প্রথম জীবনে ছিল খুবই নিষ্ঠুর, তিনি অসংখ্য যুদ্ধ করতেন এবং তিনি অসংখ্য মানুষকে যুদ্ধে মেরে ফেলতেন। হঠাৎ করে একটা যুদ্ধে তার বোধোদয় হয় আমি যে এত এত মানুষকে মেরে ফেলছি এটা ঠিক না। তারপর তিনি পুরোপুরি বদলে যান, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি প্রচন্ড পরিমাণে বৌদ্ধ ধর্মকে প্রসার ঘটান। আজকে যে বাংলাদেশে কয়েকজন বৌদ্ধ আছে, ইন্ডিয়াতে কয়েকজন বৌদ্ধ আছে, তিব্বতে যে কয়েকজন বৌদ্ধ আছে, চীনে যে কয়েকজন বৌদ্ধ আছে, এই বৌদ্ধদের, মায়ানমারের যে আজকে বৌদ্ধ একটা কান্ট্রি, এর পিছনে সম্রাট অশোকের একক অবদান সবচেয়ে বেশি। তিনি একাই বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বের ধর্মে পরিণত করেন। সেই জন্য তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তোমরা এখন জিজ্ঞাসা করবে ভাই কনস্ট্যান্টাইন কি জিনিস? আজকের যে খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্মকে কিন্তু যীশু খ্রিস্ট সারা দুনিয়াতে ছড়ায় যেতে পারেননি। যীশু খ্রিস্ট অল্প কিছু মানুষের মধ্যে খ্রিস্টান ধর্মকে ছড়িয়ে দিয়ে তাকে কিন্তু ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়। যীশু খ্রিস্ট মারা যাওয়ার পরেও 200 বছরে খুব একটা খ্রিস্টান ধর্মের প্রসার হয় নাই। যীশু খ্রিস্ট মারা যায় শূন্য, মানে ধরো 20 সালে। 200-300 সাল পর্যন্ত কিন্তু সারা দুনিয়াতে খ্রিস্টান ধর্মে তেমন একটা মানুষ ছিল না। ইউরোপের একজন রাজা, তার নাম হলো কনস্ট্যান্টাইন, তিনি আসার পরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তিনি সারা দুনিয়াতে খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করেন। এবং তিনি আজকের যে চার্চ, যীশু খ্রিস্ট নিজ হাতে জীবনে চার্চ বানিয়ে যান নাই। আজকের যে গির্জা, গির্জা কিন্তু যীশু খ্রিস্ট বানিয়ে যাননি। এই গির্জা, এই বড়দিন, আজকে খ্রিস্টানরা যত উৎসব পালন করে, যতগুলো রিচুয়াল পালন করে, এই সবগুলাই এই কনস্টান্টিনের সময় শুরু হয়। তিনি সারা দুনিয়াতে এগুলো ছড়িয়ে দেন। এবং যত কিছু যে পালিত হয় এইগুলো কিন্তু সবই যে ধর্মীয় তা কিন্তু না। বর্তমানে কয়েকদিন আগে হ্যালোউইন উৎসব হলো, তারপরে বড়দিন উৎসব হলো। এইগুলা মূলত কনস্টান্টিন এই লোকটা শুরু করেন। একইভাবে বৌদ্ধ ধর্মের জন্য একই কথাটা প্রযোজ্য। সম্রাট অশোক মোটামুটি কনস্টান্টিনের আগে তিনি আসেন, কয়েকশো বছর আগে। তিনি তখন এসে বৌদ্ধ ধর্মকে সারা দুনিয়াতে ছড়িয়ে দেন। ঠিক আছে? আচ্ছা, আরেকজন মানুষ বৌদ্ধ ধর্মের খুব গুরুত্বপূর্ণ একজন সাধক ছিলেন, তার নাম অতীশ দীপঙ্কর। তিনি একজন বাঙালি ছিলেন। তিনি বাঙালি হয়ে তিনি চীনের তিব্বতে যান। বৌদ্ধ ধর্মের যে সকল, মনে করো বলা হয় যে বৌদ্ধ ধর্মের যে সকল ভুল ত্রুটি আছে, ভুল কালচার, যেগুলোকে ইসলাম ধর্মে বলা হয় বিদআত, যেগুলো আসলে ইসলাম ধর্মের মূল অংশ না। একইভাবে হিন্দু ধর্মেও আছে, প্রত্যেক ধর্মে থাকে যেগুলো মানুষ নিজে নিজে বানায়, যেগুলো কোনো বইপত্রে বলা নাই, সেই সকল জিনিসকে বলা হয় দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত করার জন্য তিনি যান। তার নাম অতীশ দীপঙ্কর। তিনি একজন বাঙালি ছিলেন। তার নামে বাংলাদেশে একটা ইউনিভার্সিটিও আছে, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। এই হলেন চাণক্য। ইনি হলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তার বইটার নাম অর্থশাস্ত্র। ঠিক আছে? আর এটার নাম হলো অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ আজ থেকে 2000 বছর আগে নির্মিত, এখন পর্যন্ত টিকে আছে। দেখো এই জিনিসটা বয়স দেখো, ইন্ডিয়াতে কিন্তু এটা কিন্তু রিয়েল ছবি। অশোক স্তম্ভ, এই ছবিগুলা কিন্তু আমরা খুঁজে খুঁজে অ্যাড করেছি। দারুণ না? 2000 বছর আগে তৈরি। ঠিক আছে? সম্রাট অশোকা বানিয়েছিলেন। তাহলে ভারতীয় ইতিহাসে প্রথম যুগের নাম কি? মৌর্য। কয়জন রাজার নাম পড়লা? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোক। এরপরে সাম্রাজ্য, এগুলো পড়াইতে আর সময় নিব না, এগুলো 1 মিনিট করে পড়াবো। এরপরে সাম্রাজ্যের নাম গুপ্ত সাম্রাজ্য। এই সাম্রাজ্যটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ। এই সময় অনেক উন্নতি হয়। মৌর্য সাম্রাজ্যের অবসান হয়, গুপ্ত সাম্রাজ্য আসে। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম। সাম্রাজ্য যদি বুঝতে না পারো তাহলে খেয়াল করো, এক সময় বাংলাদেশে মুঘলরা শাসন করত, তারপরে মুঘল শাসনের অবসান ঘটে, তারপরে কারা আসে? ইংরেজরা। তারপরে কারা আসে?
পাকিস্তানিরা, তারপরে কারা আসে? বাঙালিরা। কথা কি পরিষ্কার? কোনো না কোনো কারণে কিন্তু 100-200 বছর পর শাসন দুর্বল হয়ে যায়। সো মৌর্য সাম্রাজ্যের অবসানের পর শুরু হয় গুপ্ত সাম্রাজ্য। এখান থেকে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। নামটা দেখো, দুইজনের নামই কিন্তু চন্দ্রগুপ্ত, তবে ওর নাম, প্রথম জনের নামও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, তবে এর নাম শুধুমাত্র চন্দ্রগুপ্ত। এই বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, এদেরও রাজধানী ছিল কিন্তু বর্তমানে পাটনায়, আগের পাটালিপুত্রে। এখান থেকে কয়েকটা লাইন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই সময় চীনের একজন পর্যটক আসে যার নাম ফা হিয়েন। তিনি আসেন, তিনি একটা বই লেখেন যার নাম ফু কুও কিং। এইটা পড়তেই হবে, এই কয়েকটা কথা পড়তেই হবে। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, ওকে। এখানে আরো দুই একটা অতীতে পরীক্ষা প্রশ্ন এসেছে গুপ্ত সাম্রাজ্যের কয়েকটা। শ্রেষ্ঠ রাজার নাম কি? শ্রেষ্ঠ রাজার নাম হলো, আমরা দেখলাম শ্রেষ্ঠ রাজার নাম সমুদ্রগুপ্ত, তাকে বলা হয় ভারতের নেপোলিয়ন। এখানে আরো বেশ কিছু বিখ্যাত রাজা আছে। একজন রাজার নাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য। ঠিক আছে, এবং কালিদাস যিনি বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কালিদাস বলছেন কিনা জানি না, যাই হোক, হতেও পারে, চণ্ডীদাসও বলতে পারে, এগুলো একটু কনফিউশন আছে আমার। কালিদাসের নাম তোমরা সবাই শুনেছো, তিনি কিন্তু গুপ্ত যুগের কবি ছিলেন, এইটুকু জানতে হবে আমাদেরকে। এই কয়েকটা কথা আমি পড়তে বললাম। এই যে চীনা পর্যটক ফা হিয়েন, তাকায় দেখো, তিনি শিল্পীর চোখে ছবিটা এঁকেছেন, তিনি চীন থেকে ভারতে বেড়াতে এসেছেন। আর দেখো সেই সময়কার মুদ্রা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, তখন কিন্তু এইগুলার দাম ছিল, এটা কিন্তু একটা হয় ধাতুর মুদ্রা, না হলে রূপার মুদ্রা, না হলে স্বর্ণের মুদ্রা। তখন কিন্তু মুদ্রা তারই, এই টাকাটারই দাম ছিল। বর্তমানে কিন্তু টাকাটার কোনো দাম নাই। যেমন একটা কাগজ, এই কাগজের নোট, এটার কোনো দাম আছে? তুমি আমি যদি স্বীকার না করি এটার কোনো দাম আছে? এই কাগজের নোটটা কিন্তু তুমি ইন্ডিয়ায় গেলে এটার কোনো ভ্যালু নাই আর, কারণ ইন্ডিয়ার মানুষজন বিশ্বাস করে না যে এই 1000 টাকা আসলে টাকার মূল্যমান বহন করে। আমরা এটাকে বিশ্বাস করি টাকা, সেই জন্য এটা টাকা। কিন্তু অতীতকালের টাকাগুলো কিন্তু আসলে নিজেরাই ছিল দামি। একটা স্বর্ণ মুদ্রা ভাই, সেটা নিজস্ব একটা দাম আছে, সেটা তুমি দুনিয়ার যে জায়গায় নিয়ে যাও সেটা কিন্তু সেখানেই কাজ করবে। কিন্তু এই যে বর্তমানে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে কিন্তু, এটা একটা উদ্ভট সিস্টেমে চলতেছে পুরো দুনিয়া, এটাকে বলে কারেন্সি। এগুলো কিন্তু টাকা না, এগুলো কিন্তু মানি না। আজ থেকে 1000 বছর আগে যা ছিল সেগুলো নিজেরাই ছিল মানি, যার নিজের একটা অর্থমূল্য ছিল সেটাকে বলে মানি। আর যার নিজের অর্থমূল্য নাই তাকে বলে কারেন্সি। যেমন যে পয়সাটা, সেই পয়সাটা আসলে, মনে করে যে 5 টাকার পয়সা, এই 5 টাকার পয়সা, তুমি এটাকে 5 টাকা ধরে নিচ্ছ বলে এটা 5 টাকা, কিন্তু এইটা বানাইতে খরচ হয়েছে সরকারের মাত্র 1 টাকা। 1 টাকা দিয়ে বানায়, সেটা কিন্তু 5 টাকা হিসাবে চলতেছে। আমরা সেটাকে, এই যে 1000 টাকার নোট, 1000 টাকার নোটটা তুমি আমি বিশ্বাস করি এটার দাম 1000, সেই জন্য এটা 1000 টাকা। কিন্তু বাস্তবে ওই কাগজটা তৈরি করতে সরকারের কয় টাকা খরচ হবে? হাইস্ট 2 থেকে 3 টাকা। সো প্রাচীন কালের মুদ্রাগুলার নিজস্ব দাম ছিল। একটা ভালো তথ্য তোমাদেরকে জানাইলাম। ঠিক আছে, দেখো এই গুপ্ত সাম্রাজ্যকে ধ্বংস, এই গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় হুনদের আক্রমণে। গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর দুইটা রাজ্যের উদ্ভব হয়, একটাকে বলা হয় বঙ্গ, যেটা কিনা ঢাকা এলাকায়, আর একটাকে বলে গৌড়, যেটা কিনা বর্তমানে কলকাতায়, পশ্চিম বাংলায়। সো প্রথমেই আমরা পড়বো গৌড় সম্পর্কে। গৌড় সম্পর্কে খুব একটা আমাদের জানা দরকার নাই, কারণ এইটা কিন্তু ভাইয়া মূলত পশ্চিম বাংলায়, তারা বেশি করে পড়ুক, আমরা কম পড়বো। এই গৌড়ের রাজধানী কোথায় ছিল? গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এই কর্ণ সুবর্ণটা বর্তমানে কোন জেলায়? মুর্শিদাবাদ জেলায়। যেই মুর্শিদাবাদ জেলায় বর্তমানে সিরাজউদ্দৌলার কবরস্থান আছে। বাংলা বিহার উড়িষ্যার যে স্বাধীন নবাব, তারও রাজধানী কিন্তু ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ কিন্তু ঠিক বাংলাদেশের যে কুষ্টিয়া, কুষ্টিয়ার থেকে খুবই কাছে, কুষ্টিয়া যশোর এগুলো থেকে খুবই কাছে। আচ্ছা, সো এই গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক। বলা হয় তিনি ছিলেন গৌড় বংশের শক্তিশালী রাজা, তার উপাধি ছিল মহা সামন্ত। আর এই যে গৌড় রাজ্য, এইখানেই কিন্তু আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন হর্ষবর্ধন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টা আবার চালু করা হয়েছে। এই গৌড় সাম্রাজ্যের একজন শাসক ছিলেন হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন
কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। পুরো পৃথিবীর সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীর সেরা ইউনিভার্সিটি ছিল। আজকে পুরো পৃথিবীর সেরা ইউনিভার্সিটির নাম হার্ভার্ড ইউনিভার্সিটি বা MIT, বাট নালন্দা ইউনিভার্সিটি সেই সময় পুরো পৃথিবীর সেরা ইউনিভার্সিটি ছিল। ব্যাপারটা কিন্তু দারুণ। তুমি চিন্তা করো, 700 শতকে, আজ থেকে 1200-1300 বছর আগে তুমি দেখো নালন্দা ভার্সিটির ছবি দেওয়া, আমি কিন্তু শেয়ার করেছি। তো তুমি তাকিয়ে দেখো, হিস্টোরি অফ নালন্দা ইউনিভার্সিটি সারা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি ছিল। আজকে আমরা USA তে পড়তে যাই, অক্সফোর্ড ক্যামব্রিজে পড়তে যাই, সেই সময় সারা দুনিয়ার মানুষ যারা আসতে পারতো তার নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসতো। ব্যাপারটা কিন্তু দারুণ। এবং এই হর্ষবর্ধনের সময় আরেকজন পর্যটক আসে যার নাম হিউয়েন সাং, তিনিও একজন চীনা পর্যটক। এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখেছো কি সুন্দর। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, এইগুলা কিন্তু ছাদ, ঘরগুলা কিন্তু যে জায়গায় ঘাস, এই জায়গায় ভাইয়া ওগুলো মাটিতে দেবে গেছে। বুঝতে পেরেছো? না হলে এইটা কিভাবে বিশ্ববিদ্যালয় হয়? বা ঘরগুলো এর ভিতরে আছে, ওগুলো মাটিতে দেবে গেছে, সেই জায়গাটা খুললে পুরো জিনিসটা ভেঙে পড়বে। তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিক্ষা কেন্দ্রগুলোর একটা নালন্দা বিশ্ববিদ্যালয়। এবং হর্ষবর্ধনের সময় দেখো সাম্রাজ্যটা কোন পর্যন্ত বিস্তার ছিল। বাংলাদেশ তো বটেই, দিল্লি, বিহার, কাশ্মীরের আগ পর্যন্ত, ঠিক আছে? যাতে ভারতের ম্যাপ, উত্তরপ্রদেশ, এটা উত্তরপ্রদেশ, যাদের ভারতের ম্যাপ সম্পর্কে একটু আইডিয়া আছে তারা খুব ভালো জানবা। গুপ্ত সাম্রাজ্যের অবসান হওয়ার পর দেখো বলা হয়েছে শশাঙ্কের অবসান হওয়ার পর বাংলাদেশে দীর্ঘদিন কোনো যোগ্য শাসক ছিল না, ফলে বাংলায় বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখা দেয়। এই সময়টাকে বলা হয় 7ম থেকে 8ম, এই শতকটাকে বলা হয় মাৎস্য ন্যায়। মাৎস্য ন্যায় বলতে অন্যায় অরাজকতার সময়, ঠিক আছে? এই মাৎস্য ন্যায় সময়টা শেষ করে সেই ক্ষমতা দখল করে পালরা। এবং পালরা যে ক্ষমতা দখল করে, তারা 750 সাল থেকে 400 বছর তারা ক্ষমতায় ছিল। তাহলে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করে কারা? পালরা। 750 থেকে 1150। প্রতিষ্ঠাতাকে গোপাল, শ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল। পালরা মূলত কোন এলাকায় ছিল? আজকের যে বাংলাদেশের নওগাঁ জেলা, সেই এলাকায় তারা একটা বিহার তৈরি করে, তার নাম সোমপুর বিহার, যেটা বর্তমানে নওগাঁ জেলার পাহাড়পুরে। সবাই পরীক্ষায় আসবে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ। সোমপুর বিহার কোথায়, পাহাড়পুর বিহার কোথায়? উত্তর হবে নওগাঁ জেলায়। পারতেই হবে। এবং দিনাজপুরে যে রামসাগর, যাদের বাড়ি দিনাজপুর, তারা সবাই ছিল, এটা কিন্তু পাল বংশের রাজা রামপালের নামানুসারে। এবং আজকের যে চর্যাপদ, ছবির দিকে তাকায় দেখো, চর্যাপদ, তোমরা সবাই চর্যাপদের নাম শুনেছো। আজকের যে চর্যাপদ, সেই চর্যাপদ কিন্তু এই পাল শাসনামলে রচিত হয়। ঠিক আছে, ইনশাল্লাহ। আর কুমিল্লার ময়নামতি, কুমিল্লায় যারা যায়, সেটা কোন রাজাদের স্মৃতি বহন করে? দেব রাজাদের, দেব। নওগাঁটা হলো পাল। এরপর লাস্ট বংশ সেন বংশ। দেখো পালের পরে কারা? সেন। দেখো সেন বংশ কিন্তু বাংলায় শেষ শাসন, কথা পরিষ্কার। এই সেন বংশের প্রথম রাজা হেমন্ত সেন, সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন। লক্ষণ সেন কোন বয়স পর্যন্ত শাসন করে? 1204 সাল পর্যন্ত। 1204 সালে কি ঘটনা ঘটে? সেন বংশকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি মাত্র 17 জন সৈন্য নিয়ে, বলা হয় তিনি মাত্র 17 জন সৈন্য নিয়ে তিনি লক্ষণ সেনকে পরাজিত করেন। এবং তিনি কিন্তু সেন বংশকে উৎখাত করেন বাংলাদেশ থেকে। যদিও তাকায় দেখো, সেন বংশের রাজধানী ছিল দুই জায়গায়, গৌড় এবং নদিয়া। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আক্রমণ করেন, তখন লক্ষণ সেন ছিলেন গৌড়ে। এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি গৌড়ে আক্রমণ করার সাথে সাথে
লক্ষণ সেন পালিয়ে যায় এবং সে পালিয়ে গিয়ে নদিয়াতে আশ্রয় নেয়। ফলে গৌড় লক্ষণ সেনের দখলে আসলেও নদিয়াতে কিন্তু সেন বংশের এই শেষ রাজা লক্ষণ সেন সেইখান থেকে তার শাসন কার্য চালাতে থাকেন। পরবর্তীতে এক সময় তার মৃত্যু হয়, এক সময় নদিয়াও মুসলমানরা দখল করে নেয়। তো ইনি ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা। এরই সাথে সাথে 1204 সালে বাংলাদেশে, আজকের যে বাংলাদেশ, সেইখানে মুসলিম শাসনের সূচনা হয়। এর আগ পর্যন্ত যে শাসনটা, সেগুলা কিন্তু বৌদ্ধ শাসন এবং হিন্দু শাসন। পালরা ছিল বৌদ্ধ, সেনরা ছিল হিন্দু। তো 1204 সাল থেকে ভারতে মুসলমান শাসনের সূচনা হয়। তো তাহলে কয়টা সাম্রাজ্যের কথা পড়াইলাম? এই দেখো, সেন আমলের প্রত্নতত্ত্ব নিদর্শন, সেই সময় মানুষ যে পূজা করত। শেষ রাজা লক্ষণ সেন, লক্ষণ সেনের পতন ঘটান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সো তাহলে কি কি পড়াইলাম ভাইরা আমার, আমার ছোট ভাইরা? কি কি সাম্রাজ্য? মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য। আশা করি সবাই মনে রাখতে পারবা। এই 4টা সাম্রাজ্য ধরে ধরে পড়াইলাম। যা পড়লা বুঝতে পেরেছো কিনা ইতিহাস? জি ভাইয়া, গল্পের মতো। কিছুটা বোঝারও বিষয় আছে, শুধু ঝাড়া মুখস্থ করে খুব একটা লাভ নাই। কার পরে কে, এটা জানলে পড়াটা, ইতিহাস পড়া অনেক সহজ হয়ে যায়। লাস্ট কথা, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসবে কিনা সেটা গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু আমি যে পড়াচ্ছি এই পড়া দিয়ে তোর ভার্সিটি কভার হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। এগুলো থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে। দেখো, পর্যটক গুলা পড়তে হবে। ফা হিয়েন কার সময় এসেছিলেন? আমি তোমাদেরকে পড়িয়েছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, এটা কিন্তু পড়াইছি, সেটা আরেকবার পড়বো। তার বইটার নাম কি? ফু কুওকিং। হিউয়েন সাং, হ দিয়ে হিউয়েন সাং, হ দিয়ে হর্ষবর্ধন, তিনি কার সময় এসেছিলেন? তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময়। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। তারপরে মেগাস্থিনিস, তিনি একজন গ্রিস, তিনি ওই যে আলেকজান্ডারের সময় তিনি এসেছিলেন। আলেকজান্ডারের পরে কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। তার বইটার নাম কি? ইন্ডিকা। পরীক্ষায় এই বইটার নাম আসবে। ওকে। মা হুয়ান, তিনি আরেকজন পর্যটক, তিনি একজন মুসলিম পর্যটক, মুসলিম চীনা পর্যটক। তিনি আসেন অনেক পরে। গিয়াসউদ্দিন আজম শাহ 1300 সালের দিকে তিনি ভারতে আসেন। তো এগুলো থেকে অতীতে প্রশ্ন এসেছে, কে কোন সময় বাংলাদেশে ভারতে আসে, পড়বা সবই। সো ইনশাল্লাহ সবাই পারবা। সো একজন একজন করে জিজ্ঞাসা করি কার ব্রেন কেমন কাজ করে। হাসনিন মুস্তারি, জি ভাই। বলো তো, সমতট কোন এলাকাটা? বলো, ক খ গ ঘ, কোনটা হবে উত্তর? কুমিল্লা, নোয়াখালী। সাবাস, ফ্যান্টাস্টিক হাসনিন, তোমার তো ওকে। এখন হাসনিন তুমি আমাকে বলো, তুমি যে সাধারণ জ্ঞান ক্লাস করলা, এইভাবে সাধারণ জ্ঞান পড়লে হবে তোমার জন্য? ঠিক আছে, জি ভাই। বুঝতে পেরেছো? জি। ওকে। বলবে হলো জিনিয়া। জিনিয়া, ওকে। সাজিম বলো, জিয়াউল হাসান সাজিম। জি ভাইয়া। তুমি আমাকে বলো, বাংলাদেশের কোন জনপদটা সবচেয়ে প্রাচীন? সোনারগাঁ, ভুলুয়া, হরিকেল, পঞ্চগড়। ভাইয়া, সোনারগাঁ। সোনারগাঁ। দেখি কার বুদ্ধি আছে। তিমা বলো, তিমা। কি সুন্দর নাম। তিমা কোন ব্যাচের স্টুডেন্ট তুমি? সিওর সাকসেস অ্যাডমিশন ব্যাচ। থ্যাংক ইউ তিমা। তুমি বলো তো সবচেয়ে প্রাচীন কোনটা? হরিকেল। হরিকেল। ওকে, ঠিক আছে। মাহি বলো, আসসালামু আলাইকুম ভাইয়া। কোনটা হবে? প্রাচীন জনপদ হরিকেল। প্রাচীন জনপদ হরিকেল, খুবই স্বাভাবিক। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমরা তো বুঝতেই পারছি যে এইটাই তো, এই নামটাই তো সবার আগে ছিল। হ্যাঁ, সো হরিকেল, অবশ্যই অবশ্যই হরিকেল, কারণ বাকি নামগুলো তো ওখানে পড়াই নাই, পড়াইছি কিনা। আচ্ছা, এইটা বলবে হলো সাদিয়া। প্রাচীনতম নগর কেন্দ্র কোনটা?
জি ভাইয়া। 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। মহাস্থানগড়। শাবাশ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। তানজুম তানিয়া বলো, তানজুম তানিয়া বলো। অশোক সম্রাট কোন বংশের রাজা ছিলেন? শাবাশ, মৌর্য। তোমরা তো সবাই ভালো পারছো, থ্যাংক ইউ সো মাচ, ফ্যান্টাস্টিক। ওকে, এইবার দেখি কে পারে লাস্ট প্রশ্নটা। ও চল বিসিএস এর প্রশ্ন সলভ করি। যা পড়ালাম এগুলো থেকে বিসিএস আসবে কিনা। বললাম তো যা পড়াইছি এ মোর দেন এনাফ। আমাকে বলবে আব্দুল মাজেদ নাদিম। আব্দুল মাজেদ নাদিম, কিরে তোরা কথা বলিস না কেন রে? টাইমটা নষ্ট হচ্ছে কিন্তু আমার। আব্দুল্লাহ ফারহান বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কোন কলেজ ফারহান তুমি? ভাইয়া, আমি মাদ্রাসার কোন মাদ্রাসা? ভোলাচর ফ্যাশন থেকে। কই থেকে? ভোলাচর ফ্যাশন। কস্কি। ও, জি। সারা দেশ জুড়ে আমার স্টুডেন্ট। আমি একটা কি ভাবতেছি, একটা স্টুডেন্ট পুল বানাবো, বিভিন্ন এলাকায় যাব, স্টুডেন্ট আমাকে বাসায় দাওয়াত দিবে, কোনো খাওয়া দাওয়ার খরচ হবে না। ব্যাপারটা কেমন হবে বলো তো ফারহান? জি ভাইয়া, খুব ভালো হবে, আসেন। শুধু যাব, একটা এলাকায় গেলাম, ওর বাসায় দাওয়াত দিল, ওর বাসায় খাওয়াইলো, ওর বাসায় রাতে থেকে গেলাম, হোটেলের খরচ নাই। তারপরে দারুণ মজা না? সামনে কোনো আমি খরচই লাগবে না। খরচ লাগবে না। সামনে আমি আমাদের ডাক্তারের যে পড়ালেখা আছে সেই পড়ালেখার একটা অনলাইন পড়ানো শুরু করব, যেটাতে সারা দুনিয়ার স্টুডেন্ট পড়ানো যাবে। তখন আমি সারা দুনিয়ার স্টুডেন্ট বানাবো। তখন সারা দুনিয়ার যেই দেশে যাব সেই দেশে কোনো না কোনো স্টুডেন্ট থাকবে আমার। ব্যাপারটা অনেক মজা হবে। তো তুমি আমাকে বলো, এটা হলো আমার স্বপ্ন এই মুহূর্তে। তুমি আমাকে বলো বাংলাদেশের কোন জেলায়, আমি এটা পড়াইছি, গৌরনগরীর অংশ বিশেষ আছে? আমি বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জ। শাবাশ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি যা পড়াইছি, থ্যাংক ইউ সো মাচ ফারহান। কেউ যদি আমার কথার উপরে আমল করে, আমি গ্যারান্টি দিলাম বিসিএস অন্যান্য সকল চাকরির পরীক্ষা সে পুরোপুরি পুরোপুরি পার করে দিতে পারবে। এই প্রশ্নগুলো তো সলভ করবাই, সাথে আমাদের অ্যাপেও এমসিকিউ দেওয়া আছে, সেইগুলো মাস্ট মাস্ট সলভ করবা। পরবর্তীতে উত্তরপত্র দেওয়া আছে। সো যারা অনেকক্ষণ পড়াইলাম, ইতিহাস পড়তে ক্লান্তি লাগারই কথা, আমি কিন্তু আজকে আরেকটু পড়াবো। সো কোথাও যাবা না, আমি একটা পানে বিরতি দিচ্ছি। একটানা পড়াইছি সকালবেলা 1 ঘন্টা 5 মিনিট পড়াইলাম আমি টানা। আমরা এবার মুসলিম শাসন শুরু করব। হ্যাঁ, মুসলিম শাসন শুরু করলো কে? বাংলাদেশে শুরু করলো কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাকিটুকু আমি 5 মিনিট পরে পড়ানো শুরু করব। আমরা মুসলিম শাসন থেকে শুরু করব। আমি তোমাদেরকে বলেছি যে বাংলাদেশে প্রথম মুসলিম শাসন শুরু করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, কিন্তু ভারতে কে শুরু করে? দেখো, ভারত এবং বাংলাদেশ কিন্তু ছোট্ট একটা আলাদা আলোচনা। ভারত কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ কিন্তু বাংলাদেশ, এবং আগে থেকেই বাংলাদেশ কিন্তু স্বাধীন থাকতে চাইতো। সো আগে তো ভারতে শুরু হবে, কারণ মুসলমানরা এসেছে আরব থেকে, তারা যখন ওই পাশ থেকে আসবে, সো আগে তার ভারতকে পাবে, তারপরে না বাংলাদেশ। সেজন্য যখন মুসলমান শাসনের আলোচনা হবে, আগে কিন্তু ভারতের মুসলমান শাসনে আলোচনা হবে, তারপরে বাংলাদেশ। এখানে প্রথমেই দেখো লেখা আছে সিন্ধু বিজয়। সিন্ধু কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থিত। সিন্ধু রাজ্যটা কিন্তু বর্তমানে পাকিস্তানে। সেই সিন্ধু পাকিস্তান আর ভারত তো পুরোটা একই সাথে ছিল। পাকিস্তান, ভারত, বাংলাদেশ আজ থেকে 1000 বছর আগে পুরোটা একই ভূখণ্ড ছিল। সো এই সিন্ধু বিজয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এইটা কত সালে ঘটে? এটা ঘটে 712 খ্রিস্টাব্দে। কে সিন্ধু বিজয় করেন? মুহাম্মদ বিন কাসিম। মুহাম্মদ বিন কাসিম কিন্তু রাজা দাহিরকে পরাজিত করেন। রাজা দাহির। সো এখানে দেখো লেখা আছে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানে সেনাপতি কে ছিলেন? মুসলমান সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। তিনি কাকে পরাজিত করেন? রাজা দাহির। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এখানে কিন্তু মোহাম্মদ বিন কাসিম শুধু শুধু সিন্ধু আক্রমণ করেন নাই। তিনি কিন্তু মানে সিন্ধু জয় করব, ভারতে ইসলাম প্রচার করব, এইভাবে তিনি কিন্তু সিন্ধু আক্রমণ করেন নাই। তখনকার যে ইরাকের শাসনকর্তা, তিনি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। সো ইরাক দেশ ভারত উপমহাদেশ থেকে, চীন থেকে অসংখ্য জিনিসপত্র তারা আমদানি করতো জাহাজের মাধ্যমে। কিন্তু যখন সেই জাহাজগুলো ভারতের
সিন্ধু প্রদেশের সামনে দিয়ে যেত, বা এই ভারতীয় তোমার ভারত মহাসাগর দিয়ে যেত, তখন ভারতের জলদস্যুরা সেই জাহাজগুলো দখল করে নিত, সেই জাহাজগুলো লুটতরাজ করতো। তো হাজ্জাজ বিন ইউসুফ অনেকবার সেই সময়ের রাজা দাহিরকে অনেকবার বলেন যে আপনি এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা কিন্তু ব্যবসা করতে পারছি না। রাজা দাহির এটার কোনো উত্তরই দেন নাই, বরং তিনি ব্যাপারটাকে তিরস্কার করেন, এবং যার ফলে হাজ্জাজ বিন ইউসুফ, ইরাকের শাসনকর্তা ছিলেন তিনি, তিনি তার নিজের মেয়ের জামাই মোহাম্মদ বিন কাসিমকে পাঠান সিন্ধু বিজয় করতে। পরবর্তীতে কিন্তু এই মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করেন, এবং রাজা দাহিরকে পরাজিত করে তিনি কিন্তু সিন্ধু বিজয় করেন। কিন্তু বাস্তবতা হলো সিন্ধু বিজয় করার পরেও কিন্তু ভারতে, পুরো ভারতে বা বাংলাদেশে মুসলমান শাসনের সূচনা হয় না। কারণ তোমরা একটু আগেই দেখেছো, এই ঘটনাটা 712 সালের, কিন্তু তোমরা একটু আগেই দেখেছো পাল বংশ সূচনাই হয়েছে 556 সালে। তারা ছিল কিন্তু মোটামুটি 1150 সাল পর্যন্ত। সো এই মূলত 1200 সালের পর্যন্ত, যতই তোমার 712 সালে সিন্ধু বিজয় হোক, কিন্তু সেটা শুধুমাত্র সিন্ধু প্রদেশ দখলই ছিল, তখনও কিন্তু ভারতে মুসলমানরা তেমন একটা বিস্তার লাভ করতে পারে নাই। তাহলে ভারতে মুসলমানরা বিস্তার লাভ করে কখন? ভারতে আসলেই প্রথমবারের মতো মুসলমানরা বিস্তার লাভ করে 1991 সালে। এখানে লেখা আছে, দুঃখিত 1900 না, 1191 সালে। এখানে লেখা আছে 1991, এটা হবে 1191। সো ভারতে মুসলমানরা প্রথমে বিস্তার লাভ করে প্রথমবারের মতো মূলত 1991 সালে যুদ্ধের পর শুরু হয়। 1992 সালে যুদ্ধ জেতার মাধ্যমে ভারতে মুসলমান শাসনের আসল সূচনাটা হয়। কত সালে? তাহলে ভারতে মুসলমান শাসনের মূল সূচনাটা কত সালে হয়? 1192 সালে। কোন যুদ্ধে? জয়ের মাধ্যমে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করেন মোহাম্মদ ঘুরি। এই যুদ্ধে পরাজিত হয় পৃথ্বীরাজ চৌহান। তোমরা যদি একটু খোঁজ খবর করো, এই পৃথ্বীরাজ চৌহানের উপরে একটা মুভি তৈরি হয়েছে বা হচ্ছে বলিউডে। পৃথ্বীরাজ চৌহান কিন্তু বলা হয় যে পুরো ভারতের শেষ হিন্দু নরপতি, যিনি পরাজিত হন। এবং দেখো, ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসনের সূচনা করেন মোহাম্মদ ঘুরি। ঘুরি শব্দটার অর্থ হলো, আফগানিস্তানের একটা রাজ্যের নাম আছে ঘোর। ঘোর, যে ঘোরের অধিবাসী যিনি, তাকেই বলা হয় ঘুরি। সেই ঘুরির সেনাপতির নাম ছিল কুতুবউদ্দিন আইবেক। সো ঘুরি কিন্তু আফগানিস্তানের মানুষ, তিনি তুরস্কের মানুষ। তিনি তুরস্ক থেকে এসে ভারতে দিল্লি জয়লাভ করেন, এবং তিনি কিন্তু পরবর্তী তুরস্কে ফিরে যান। তিনি কুতুবউদ্দিন আইবেককে বলে যে তুমি এই এলাকাটা শাসন করো। সো এই কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে 1206 সালে দিল্লি সালতানাত, সালতানাত মানে সুলতানি আমল, সুলতানের শাসন আমল শুরু হয়। তাহলে দিল্লি সালতানাতের প্রথম সুলতান কে ছিল? কুতুবউদ্দিন আইবেক। এবং এই শাসন ব্যবস্থা কিন্তু 320 বছর পর্যন্ত ছিল। এরপর 1526 সালে শুরু হয় মুঘল শাসন। ঠিক আছে, কথাটা কিন্তু দারুণ মজাদার। কথা পরিষ্কার? ওকে। এই কুতুবউদ্দিন আইবেক তাহলে উপমহাদেশে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। ওকে, ব্রো, যে ছেলেটার নাম ব্রো, সে রিনেম করে তার আসল নাম দিবা। তুমি বারবার হাত তুলছো, বলো তোমার কি সমস্যা? তোমার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। ওকে। সো কুতুব দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এটা যদি কেউ প্রশ্ন করে, ইনশাআল্লাহ উত্তর দেওয়া যাবে। হ্যাঁ বলো। তোমার কথা শুনতে পাচ্ছি না। বলো ভাই। বলো, কথা বলো। কথা বলো, মুখ দিয়ে কথা বলো, না হলে কিভাবে শুনবো?
ঠিক আছে, ওকে। সো কুতুবুদ্দিন আইবেক শুরু করলো। এরপরে দেখো কয়েকটা বংশ আছে, দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, লোদি বংশ। তোমরা সবাই জানো যে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন, তিনি ছিলেন লোদি বংশের। আর খলজি বংশ, কিছুদিন আগে একটা মুভি হয়েছে পদ্মাবত, যেই বংশে দেখানো হয় যে আলাউদ্দিন খিলজি, রণবীর সিং যে রোলটা প্লে করে, যদিও মুভিটা বাস্তবতার সাথে পুরোপুরি আলাদা, এগুলো জাস্ট টুইস্ট, মুভির দর্শক বানানোর জন্য এই ধরনের মুভি বানানো হয়েছে। আলাউদ্দিন খিলজি সম্পর্কে যে মুভিটা বানানো হয়েছে সেটা পুরোপুরি ভুল একটা মুভি। আলাউদ্দিন খিলজি অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিলেন, বলা হয় খিলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। তো এগুলো সবাই দিল্লি সালতানাতের অংশ। তো প্রথম বংশটাকে বলা হয় দাস বংশ। কেন দাস বংশ বলা হয়? কারণ কুতুবুদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন দাস, সেখান থেকে তিনি পরবর্তীতে সেনাপতি হন, এবং সেনাপতি হওয়ার পর তিনি একসময় কিন্তু সৃষ্টিকর্তা তাকে এই সৌভাগ্য দেন যে তিনি একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবেক মারা যাওয়ার পর তার সন্তান ইলতুৎমিশ, সন্তান না বোধহয়, মোস্ট প্রবাবলি নিশ্চিত না আমি, ইলতুৎমিশ ক্ষমতা পান। ইলতুৎমিশ মারা যাওয়ার পর দেখো ক্ষমতা পান সুলতানা রাজিয়া, দিল্লির প্রথম নারী সুলতান। খুবই অসাধারণ বিষয়, তাকায় দেখো সেই 800 বছর আগে প্রথম শাসক ছিল একজন মহিলা। এবং এটার কিন্তু একটা মুভিও আছে, তোমরা যারা হিন্দি মুভি দেখো তারা এগুলো পাবা। এগুলো নিয়ে হলিউড মুভি পাওয়া খুবই কঠিন, কারণ হলিউডে এত আমাদের ইতিহাস নিয়ে তারা কেন মুভি বানাবে। তুমি ইউটিউবে সুলতানা রাজিয়া লিখলেই সুলতানা রাজিয়া মুভিটা পেয়ে যাবা। তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। তো সুলতানা রাজিয়া ছিল কিন্তু ভারতীয় উপমহাদেশের প্রথম নারী শাসনকর্তা। বর্তমানে বাংলাদেশে যেমন দুইজন নারী প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, কিন্তু 800 বছর আগে থেকে কিন্তু আমরা কিন্তু খুবই অগ্রসর। ভারতের শাসনকর্তা ছিলেন একজন নারী, তার নাম সুলতানা রাজিয়া। ভারতের একটা বিখ্যাত এখনো ভিজিটিং প্লেস যার নাম কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবেক। এই কুতুবুদ্দিন আইবেক ছিলেন অসম্ভব দয়ালু। দেখো তাকে বলা হতো লাখ বক্স। অসম্ভব দয়ালু, তিনি মানুষকে অনেক বেশি সাহায্য করতেন, অনেক বেশি দাতা ছিলেন। তিনি এত বেশি দাতা ছিলেন, তাকে বলা হতো লাখ বক্স। লাখ বক্স বলতে বোঝানো হচ্ছে অনেক বেশি দয়ালু বা এই টাইপের। ঠিক আছে, সো ছবিতে তাকায় দেখো, ইনি হলেন মোহাম্মদ ঘুরি। ইনি হলেন ভারতের তরাইনে দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন। তারপর তিনি ক্ষমতা দেন কাকে? কুতুবুদ্দিন আইবেককে। কুতুবুদ্দিন আইবেক মারা যাওয়ার পর ক্ষমতা নেন ইলতুৎমিশ মারা যাওয়ার পর তার মেয়ে সুলতানা রাজিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হন। ঠিক আছে, সো প্রথম নারীকে তাহলে সুলতানা রাজিয়া। আশা করি সবাই আমরা নামটা মনে রাখবো। এরপরে আসে খলজি বংশ। আবারও বলেছি, খলজি বংশের প্রকৃত শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খিলজি। এবং আজকে যে আমরা দাম শব্দটা ব্যবহার করি, দাম, তিনি কিন্তু এই যে দাম নির্ধারণ করে দেন, এবং দাম শব্দটি সেই সময় থেকে চলে আসছে, এই জিনিসটার দাম কত। ঠিক আছে, ওকে, সো আমরা এইটুকু মনে রাখবো। এবং এই যে পদ্মাবত যে মুভিটা, যে উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি, পদ্মিনী উপাখ্যান, উপাখ্যান মানেই তো উপন্যাস, উপন্যাস মানেই হলো মিথ্যা। সো আলাউদ্দিন খলজির সময় এরকম একটা উপন্যাস রচিত হয়, যেটাকে মানুষ আজকে সত্যি হিসেবে ধরে নিচ্ছে, কিন্তু বাস্তবতা এটা হলো পুরোপুরি মিথ্যা। আলাউদ্দিন খিলজি ছিল এই খিলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি মানুষের অনেক সাহায্য করেছেন, এবং সেই সময় আলাউদ্দিন খিলজি অনেক উন্নত করেছিলেন এই ভারতকে। এর পরের বংশটার নাম হলো, আমরা দেখতে পাচ্ছি, আমরা 4টা বংশ দেখেছি। এরপরের বংশটার নাম হলো তুঘলক বংশ। তুঘলক বংশ থেকে তেমন খুব একটা পড়ার কিছুই নাই, তারপরে 2টা তথ্য আমাদেরকে পড়তে হবে। দেখো, দেওয়ানি খয়রাত বিভাগ চালু করেন ফিরোজ শাহ তুঘলক। তুমি এইটুকু নাম পড়লেই হবে। হ্যাঁ, আচ্ছা, সো তুঘলক বংশ থেকে তেমন কিছু পড়ার আসলে নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা ঘটে তুঘলক বংশে। ইবনে বতুতা তিনি ভারতে আসেন। তিনি ছিলেন একজন মরক্কোর অধিবাসী। কোন দেশের অধিবাসী? মরক্কো। তিনি মোহাম্মদ বিন তুঘলকের সময় ভারতে আসেন, আর ফখরুদ্দিন মুবারক শাহের সময় তিনি বাংলাদেশে আসেন। খেয়াল করো, 2জন শাসকের নাম দেওয়া। একজন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার নাম ছিল ফখরুদ্দিন মুবারক শাহ, আর একজন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী, তার নাম মোহাম্মদ বিন তুঘলক। তিনি 2 সময়ে তিনি বাংলাদেশ এবং ভারতে আসেন। তার বইটার নাম কি? কিতাবুর রেহালা। একটু বুঝে পড়ালেখা করতে হয়, এগুলো না বুঝলে পরীক্ষায় পারবে না। তিনি তার কোন এলাকায় তিনি বাসিন্দা? মরক্কো। তার বইয়ের নাম কি? পড়াইছি। তিনি
বাংলাদেশকে বলেন দোজকপুর নিয়ামত, বা অনেক সময় বলে নিয়ামতপূর্ণ দোজক, মানে এই জায়গায় কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কিন্তু অনেক বেশি ধন সম্পদ, কিন্তু ধন সম্পদ গুলোকে ম্যানেজমেন্ট ঠিক মতো করা হয় না। ঠিক আছে, এই জন্য তিনি বলে গিয়েছিলেন এটাকে দোজকপুর নিয়ামত। এবার লোদি বংশ, লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদিকেই পরাজিত করেন সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে। তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করেন, দিল্লি সাম্রাজ্যের পতন ঘটান এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন বাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় সম্রাট বাবরের হাত ধরে। ঠিক আছে, সম্রাট বাবর। ওকে, সো তাহলে আমরা দেখলাম এরই সাথে সাথে দিল্লি সালতানাতের পতন হয়ে গেল। কত সালে চলে গেলাম আমরা? 1526। আমরা কিন্তু ভারতের পড়ালেখা করলাম, দিল্লিতে 1526 সাল পর্যন্ত কি ঘটনা ঘটেছে। শুরু হয়েছিল কত সালে? 1192 সালে, তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে যেটা শুরু। এরপর 320 বছর ধরে সেই শাসন। খেয়াল করো, এই দিকে 1192 সালে দিল্লিতে মুসলমান শাসনের সূচনা হলো। সেইখান থেকে সেই কুতুবউদ্দিন আইবেকের একজন সেনাপতি, তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি 1204 সালে বাংলা জয় করে নেন। বাংলা কিন্তু আবারও বলতেছি ভারতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল, সবসময় স্বাধীন ছিল। সো আলাদা করে বাংলাটা কিন্তু আমাদেরকে আলাদা করে পড়তে হবে। সো তুমি দেখতেই পাচ্ছ যে দিল্লি জয় করার 12 বছর পরে কিন্তু 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, দেখো 1206 সালে খলজি মৃত্যুবরণ করেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তারপর তার 3 জন সহযোদ্ধা বাংলা শাসন করেন। এই 3 জন সহযোদ্ধা মারা যাওয়ার পর 15 জন দিল্লির সুলতান বাংলাকে শাসন করেন। ঠিক আছে, তো তাহলে বাংলা জয় করেন কত সালে? 1204 সালে। কে জয় করেন? বখতিয়ার খলজি। কাকে পরাজিত করেন? লক্ষণ সেনকে। বখতিয়ার খলজি বাড়ি কোথায় ছিল? আফগানিস্তান। কথা পরিষ্কার? আমরা কিন্তু বাংলাদেশের পড়ালেখা করতেছি। কিসের পড়ালেখা? বাংলাদেশ। এরপর মোটামুটি 1200 সাল থেকে 100 বছর পার হয়ে যায়। এই 100 বছরে 1500 জন সুলতান, 15 জন সুলতান, কয়জন সুলতান? 15 জন সুলতান বাংলাকে শাসন করেন। কিন্তু বাংলাকে বলা হয় বিদ্রোহের এলাকা। বাংলা সবসময় বিদ্রোহ করত, কোন সুলতান দিল্লির শাসন ক্ষমতা সে মেনে নিতে চাইতো না। সেই জন্য দেখো, সেই জন্য 1338 সালে, কত থেকে কত হিসাবটা বুঝতে পারলে পড়াটা সহজ। 1204 থেকে 1338, এই 100 বছর বা 130 বছর দিল্লির অধীনে ছিল বাংলা। কিন্তু 1338-এর পর থেকেই বাংলা পুরোপুরি কি হয়ে যায়? স্বাধীন হয়ে যায়। কত সালের জন্য? 1575 সাল পর্যন্ত। এই 1575 বা 1576 সালে সম্রাট আকবর আরেকবার বাংলাকে দখল করেন। এইখানে 240 বছর বাংলা ছিল পুরোপুরি স্বাধীন। সেই সময়টা দিয়ে কিন্তু আমাদের বারো ভূঁইয়াদের আগমন ঘটে, আমাদের সুলতানদের আগমন ঘটে। সম্রাট আকবর পরবর্তীতে রাজমহলের যুদ্ধে বাংলাকে আবার জিতে নেয় এবং বাংলা আবার ভারতের অধীনে চলে যায়। ঠিক আছে, 1538 লেখা আছে। 1538 পর্যন্ত বাংলাকে অধিকার রাখতে পারেননি, তবে মুঘল সাম্রাজ্য মূলত আসলে 1576 সালে বাংলাকে তাদের অধিকারে নিয়ে নেয়। সো এই 200 বছরে তাহলে কারা শাসন করলো? এই 200 বছরে শুরু হয় 1338 সালে শুরু হয় বাংলায় স্বাধীন সুলতানি যুগ। এই স্বাধীন সুলতানি যুগে শাসকরা ছিলেন কারা কারা, এদের সম্পর্কে পড়তে হবে। অতীতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, এখান থেকেই প্রশ্ন আসছে। ফখরুদ্দিন মুবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, শাহ মানে রাজা, আলাউদ্দিন হোসেন শাহ, নুসরাত শাহ। শাহ শব্দের অর্থ হলো রাজা। সো প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো। সো সবার আগে কে? ফখরুদ্দিন, বাংলাদেশের একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানও ছিলেন ফখরুদ্দিন। ফখরুদ্দিন মুবারক শাহ ভারতের প্রথম স্বাধীন সুলতান। পরীক্ষায় আসবে। কে সূচনা করে? ফখরুদ্দিন মুবারক শাহ। কত সালে? 1338। কোন জায়গায়? সোনারগাঁ। এবং তিনিই কিন্তু চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ তৈরি করেন, যেই রাজপথ আমরা আজ পর্যন্ত ব্যবহার করি, যেটার উপরে এখন
চাঁদপুর টু চট্টগ্রাম যে রোডটা সেটা কিন্তু ইনি তৈরি করেছেন। এবং আবারও বলছি, ইবনে বতুতা কার সময় বাংলাদেশে আসেন, কার সময় ভারতে আসেন, প্রত্যেকটা তথ্য পরীক্ষার জন্য 7 স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এরপরে শামসুদ্দিন ইলিয়াস শাহ, শুরুতেই পড়িয়েছিলাম, তিনি সকল জনপদকে এক করে বাংলা নামকরণ করেন। ঠিক আছে, ইনশাল্লাহ পারা যাবে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, সেই জন্য তার নামটা হয় শাহী বাংলা, বাংলার রাজা। ঠিক আছে, কারণ তিনি বাংলা নামটা একত্রিত করেন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, গ্যারান্টি দিলাম এগুলোই পরীক্ষায় পাবা। আচ্ছা, সিকান্দার শাহ নামটা পড়তে হবে, তিনি বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন। মোটামুটি একদম ঝাড়া মুখস্থ করবা যে আদি সিকান্দার, এইভাবে মনে রাখলেই হবে। তিনি কোতোয়ালি দরজাও তৈরি করেন সিকান্দার শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি ছিলেন একজন কবি। কোন শাসক একজন কবি ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি পারস্যের কবি হাফিজের সাথে চিঠি আদান প্রদান করতেন। তার সময় বিখ্যাত একটা কাব্য লেখা হয় ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা লিখেন শাহ মোহাম্মদ শগীর। শাহ মোহাম্মদ শগীর ছিলেন আরেকজন কবি। ইউসুফ জুলেখা আমাদের ইউসুফ নবীর জীবনের উপরে ভিত্তি করে রচিত একটা মহাকাব্য। ডান। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, দেখো তিনি বলা হয় হুসেন শাহী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান। তিনি তাকায় দেখো ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। আর চট্টগ্রাম থেকে বর্তমান যে রোহিঙ্গা, এই রোহিঙ্গাদের বিতাড়িত করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। এই রোহিঙ্গারা তো আরাকান রাজ্যের অধিবাসী, তার সময় এরকম রোহিঙ্গারা এসে দখল করতেছিল এলাকাগুলা, তিনি তাদেরকে বিতরণ করেন। ঠিক আছে, এবং আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। খুবই গুরুত্বপূর্ণ কথা, তিনি কিন্তু খুব বিখ্যাত শাসক ছিলেন। এইবার নুসরত শাহ, লাস্ট। নুসরত শাহ 12 দুয়ারি দরজা এবং বড় সোনা মসজিদ এবং কদম রসুল মসজিদ নির্মাণ করেন। এই কয়েকটা পড়তে হবে আমাদেরকে। নুসরত শাহ কে নির্মাণ করেন, এই কয়েকটা, এই 3টে শব্দ পড়লেই হয়ে গেল। তো সুলতানি যুগের পড়া কিন্তু আমরা দেখলাম, কোন কোন রাজার পড়া কিন্তু আমি শেষ করলাম। এইবার দেখো রাজা গণেশ, খেয়াল কর ব্যাপারটা খুবই মজার। এই যে যখন সুলতানি যুগ চলতেছিল প্রায় 200 বছর, এই 200 বছর কিন্তু মুসলমানরা শাসন করে। ঠিক আছে, কিন্তু এই 200 বছরের মধ্যে অল্প একটা সময় একজন হিন্দু রাজা গণেশ বাংলার ক্ষমতা দখল করেন। কিন্তু খুবই মজার বিষয়, রাজা গণেশ মারা যাওয়ার পর তার ছেলে কিন্তু আবার বাংলা রাজা হয়। খুবই মজার বিষয়, তার ছেলে কিন্তু পরবর্তীতে ইসলাম ধর্মে দীক্ষিত হয়। সো তার গণেশের ছেলে যদু, তিনি কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং তার নাম হয় জালালউদ্দিন মাহমুদ শাহ, এবং তিনি নিজেকে আল্লাহর খলিফা বলে উল্লেখ করেন। সো ব্যাপারটা খুবই মজার। সো এই জালালউদ্দিন মাহমুদ শাহ কিন্তু মাঝখানে আরেকজন শাসক। এখানে কিন্তু সকল শাসক সম্পর্কে তোমাদেরকে পড়াইলাম না, এইখানে শুধুমাত্র বিখ্যাত শাসক যাদেরগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেইগুলো থেকে তোমাদেরকে পড়ানো হলো। এবং এগুলো সলভ করলে ইনশাল্লাহ তুমি বিগত বছরে যত প্রশ্ন আছে সবগুলো উত্তর করতে পারবা। যেমন সবাই একসাথে বলো তো, ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? সবাই বলো। ফখরুদ্দিন মুবারক শাহ। দ্যাটস ইট, ফ্যান্টাস্টিক। সো এগুলো বাকিটা তোমরা নিজেরাই সলভ করবা। এরই সাথে সাথে তোমাদেরকে আমি কিন্তু বাংলাদেশের সুলতানি আমল পর্যন্ত তোমাকে আমি পড়িয়ে দিলাম। পুরোপুরি সুলতানি আমল পড়ানো শেষ হয়ে গেল। ঠিক আছে, জাফরিন বলো। ভাইয়া যদি এমন কোয়েশ্চেন আসে যে কার হাত ধরে মুসলিম শাসনের শুরু হয়, সেক্ষেত্রে কি কুতুবউদ্দিন আইবেক দিব না হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দিব? সেটা তো ডিপেন্ড করবে কোথায়। যদি বলে বাংলায় কে সূচনা করে, তাহলে বাংলায় হবে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। আর যদি বলে ভারতে কে, ভারতে তো কুতুবউদ্দিন আইবেক না, ভারতে হলো মোহাম্মদ ঘুরি। কুতুবউদ্দিন আইবেক তো সেনাপতি ছিল, কিন্তু শাসক তো ছিল মোহাম্মদ ঘুরি। ভারতে শুরু করে মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, জি ভাইয়া, ঠিক আছে। আজকের দিনে লাস্ট পড়া, আমরা চলে যাব মুঘল সাম্রাজ্য। এটা শেষ করতেই হবে, 10 মিনিট লাগবে মুঘল সাম্রাজ্য পড়াইতে। এগুলা পুরো গল্পের মতো, তোমাদের যত প্রশ্ন আছে শেষ 5 মিনিটে নিব আমি। আমাদের আর বাকি আছে 7 থেকে 8টা পেজ। মুঘল সাম্রাজ্য শুরু করব, মুঘল সাম্রাজ্য শেষ করব। তারপর তোমরা আমাকে শুধু একটা কথা বলো, প্রতিদিন অল্প অল্প করে সাধারণ জ্ঞান দেওয়ার চেয়ে একদিনে সাধারণ জ্ঞান পুরাটা পড়লে পড়াটা ভালো হয় না তোমাদের? তৌহিদ, তুমি কি কালকে আমাকে কল করেছিলা? না ভাইয়া। ওকে, ঠিক আছে, আর দুটো তৌহিদ আছে। ওকে,
ফাইন। সো আমরা মুঘল সাম্রাজ্য পড়বো। মুঘল সাম্রাজ্যের সূচনা হলো 1526 সালে। কিসের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন? সম্রাট বাবর। দেখো, তিনি জয়লাভ করেন। তিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। ভাই, পানিপথের দ্বিতীয় যুদ্ধে কি ঘটনা ঘটে? দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল বৈরাম খান এবং হিমুর মধ্যে। বৈরাম খান ছিলেন আকবরের সেনাপতি এবং তিনি কিন্তু দিল্লি মুঘলদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। পানিপথের তৃতীয় যুদ্ধ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়। এইটা নিয়ে কিছুদিন আগে একটা মুভি হয়েছে, যারা মুভিটা দেখো নাই তারা, এটা 2 বছর মাত্র 2 বছর আগের মুভি, যাদের হিন্দি মুভি সম্পর্কে আইডিয়া আছে তারা মুভিটা দেখেছো। মুভিটার নামই হলো পানিপথ। সেই পানিপথ হলো পানিপথের তৃতীয় যুদ্ধের উপরে ভিত্তি করে নির্মিত একটা মুভি। তো এই মুভিগুলো দেখলে ইতিহাস সম্পর্কে কিছুটা হলো আইডিয়া পাওয়া যায়। আমি তোমাদেরকে মুভিটার পোস্টার দেখাচ্ছি। সো এই যে পানিপথ মুভিটা, এটা পানিপথের কোন যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? এইটা পানিপথের তৃতীয় যুদ্ধ। ইনশাল্লাহ পারা যাবে, রাইট? ওকে। সো তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করছে সেটা দেওয়া আছে। তাহলে কোন যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়? পানিপথের প্রথম যুদ্ধ। মুঘল বংশের মোট শাসক কতজন ছিলেন? 17 জন। কিন্তু আমরা সব সময় পড়ি মাত্র 6 জন, কারণ এই 6 জন আসলে উল্লেখযোগ্য। তারা তাদের শাসন আমলে মুঘল সাম্রাজ্য এই 6 জনের সময় সবচেয়ে বেশি বিস্তৃত ছিল। বাকি যে 11 জন তারা যখন শাসন করছিল তখন মুঘল সাম্রাজ্য মোটামুটি পতনের দিকে। ইংরেজরা মোটামুটি ভারতের বেশিরভাগ জায়গা দখল করেছিল এবং শেষের 100 বছর তো মুঘল সাম্রাজ্য শুধুমাত্র নামে মাত্র সম্রাট ছিল, কিন্তু শাসন ছিল মোটামুটি মুঘলদের হাতে। এই যে দেখো, 1576 সালে রাজমহলের যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের তৃতীয় শাসক আকবর বাংলায় মুঘল শাসনের সূচনা করেন। যেটা আমি বললাম, বাংলার যে স্বাধীনতা সেটা সম্রাট আকবর কেড়ে নেন 1576 সালে। যদিও আমরা বাঙালিরা বা ভারতীয় উপমহাদেশে এই মুঘলদেরকে কিন্তু আমরা সব সময় পজিটিভ অর্থে দেখি, যদিও এই মুঘলরা কিন্তু বাস্তবে তারা কিন্তু আফগান। তারা কিন্তু আফগানের চেয়ে বড় কথা, তারা কিন্তু মঙ্গল বলতে চীনের উত্তরে যে দেশটা মঙ্গোলিয়া, সেই এলাকার অধিবাসী। তারা কিন্তু সেই এলাকার উত্তরসূরি। মঙ্গলের উত্তরসূরি হলো চেঙ্গিস খান। মূলত এই মোগলরা চেঙ্গিস খান, তৈমুর লং তাদের অধিবাসী। তারা দুনিয়া ঘুরতে ঘুরতে একসময় আফগানিস্তানে আসে, সেটেল হয়। আফগানিস্তান থেকে পরবর্তীতে তারা বাংলাদেশ, ভারত তারা দখল করে। যদিও প্রথম সম্রাট বাবর শুধু সম্রাট বাবর ছিলেন, সম্রাট বাবর এবং সম্রাট হুমায়ুন এই দুইজন সম্রাট শুধুমাত্র ছিলেন এই তোমার জন্মসূত্রে অন্য দেশের বা আফগানিস্তান, কিন্তু পরবর্তী সকল মুঘল সম্রাট কিন্তু জন্মসূত্রে ইন্ডিয়ান ছিলেন, কারণ তাদের জন্ম তো ইন্ডিয়ায় হয়েছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখানে লেখা আছে সম্রাট আকবর, নোটটাতে এটা এডিট করতে হবে, এটা হবে সম্রাট বাবর। সো আকের জায়গায় হবে বাবর। সো এটা হলো সম্রাট বাবরের ছবি। দেখো দেওয়া আছে সম্রাট বাবরের ছবি। আমি তোমাদেরকে বলেও দিলাম যে পিতার দিক থেকে তৈমুর লং, মায়ের দিক থেকে তিনি চেঙ্গিস খানের বংশধর ছিলেন। মাত্র 11 বছর বয়সে তিনি আফগানিস্তানের একটা এলাকা আছে যার নাম ফারগানা, সেটার শাসনভার গ্রহণ করেছিলেন। তাকে জীবনে প্রচুর কষ্ট করতে হয়েছে। পরবর্তীতে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, সম্রাট বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কোন যুদ্ধের মাধ্যমে জয়লাভ করেন? বারবার করে বলছি, কথা পরিষ্কার। তিনি কিন্তু মাত্র 4 বছর শাসন করেন, মাত্র 4 বছর। তার ছেলের নাম কি? পানিপথ স্থানটা কোন জায়গায়? ভারতের হরিয়ানা রাজ্যে, সেটা কিন্তু এখনো আছে। পানিপথ মানে কিন্তু পানিপথের যুদ্ধ মানে কিন্তু পানিপথ না ভাই, পানিপথ একটা জায়গার নাম, এবং যে জায়গাটা একটা বিস্তীর্ণ মাঠ, যে জায়গায় যুদ্ধ করার জন্য উপযোগী। আচ্ছা, তাহলে তার উল্লেখযোগ্য কর্ম কি? তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। তিনি যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন। তার বইটার নাম হলো তুজুকি বাবুর নামা। বইটা কিন্তু এখনো পাওয়া যায়, বইয়ের বাংলা অনুবাদও আছে, তুমি খুঁজলেই পাবা। আর ঠিক আছে, সো আমরা তাহলে মোটামুটি জেনে গেলাম। ঠিক আছে, এইবার এখানে সম্রাট আকবর লেখা, আবারও বলছি এটা একটু চেঞ্জ করতে হবে, এটা হবে সম্রাট হুমায়ুন। তোমরা এটা একটু চেঞ্জ করে নিবা, সম্রাট হুমায়ুন হবে, বাবরের পরে হুমায়ুন। সো বাবরের ছেলে ছিল এই সম্রাট হুমায়ুন। তোমরা এই গল্পটা পড়ো নাই মোস্ট প্রবাবলি, আমাদের এসএসসি লেভেলে বা 7-8-এ এই গল্পটা ছিল। সেটা হলো যে সম্রাট বাবর যখন ভারতের শাসনকর্তা, তখন হুমায়ুন একবার প্রচন্ড অসুস্থ হয়ে যায়, প্রচন্ড অসুস্থ। পুরো ভারতে যত সেরা ডাক্তার ছিল
তারাও এসে যুবরাজকে বাঁচাতে পারে না। হুমায়ুন তো পরবর্তী রাজা সম্রাট বাবর হুমায়ুনকে প্রচন্ড পছন্দ করতেন। সো রাজপুত্র প্রিন্স প্রচন্ড অসুস্থ এবং সকল ডাক্তার বলে দিছে যে হুমায়ুনকে আমরা আর কিছুই করতে পারবো না, একটা জিনিসই করা সম্ভব, সেটা হলো সৃষ্টিকর্তার মিরাকল। যদি মিরাকল ঘটে হুমায়ুন বাঁচবে, না হলে হুমায়ুন মৃত্যুবরণ করবে, এটা মোটামুটি গ্যারান্টি। হুমায়ুন মারা যাচ্ছে কনফার্ম, কথা পরিষ্কার। সো তখন একজন ধর্মগুরু বা ধর্মসাধু তিনি সম্রাট বাবুরকে বলেছিলেন যে হুমায়ুনকে শুধুমাত্র একটা ভাবেই বাঁচানো যাবে, যদি আপনি আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা হুমায়ুনের জন্য উৎসর্গ করে দেন। তখন সম্রাট বাবু বুঝতে পেরেছিলেন যে আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আমার নিজের জীবন। এবং বলা হয় যে এটার কিন্তু অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাকে সত্য বলা হয়েছে। এমনকি সম্রাট বাবরের যে মেয়ে মানে হুমায়ুনের বোন, তিনি নিজেও এই কাহিনীটা তার বইয়ে লিখে গেছেন যে বাবা সিদ্ধান্ত নেন যে তিনি তার নিজের জীবন উৎসর্গ করবেন এবং তিনি সারা রাত মসজিদে পড়েছিলেন। তিনি সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান যে আমার জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবনটা ফিরিয়ে দাও। এবং বলা হয় যে এই সারা রাত তিনি এই কান্নাকাটি করার পরের দিন থেকে হুমায়ুন সুস্থ হতে শুরু করে এবং সম্রাট বাবর অসুস্থ হতে শুরু করেন। এবং সেই অসুস্থতাতেই 1 মাসের মধ্যে হুমায়ুন পুরো সুস্থ হয়ে যায় এবং সম্রাট বাবর মৃত্যুবরণ করেন। সো এটা একটা অমর দৃষ্টান্ত। এটা হতে পারে কাকতালীয় ঘটনা, বাট হতে পারে এটা একটা আসলেই মিরাকল। সো এই হুমায়ুনকে সম্রাট বাবর এতটাই পছন্দ করতেন, তিনি মারা যাওয়ার পর কিন্তু তার পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং তিনি গৌড় এলাকায় এসে তার নাম রাখেন জান্নাতাবাদ। ঠিক আছে, যদিও মজার বিষয় এই সম্রাট হুমায়ুন ইনি খুব একটা সম্রাট সুলভ ছিলেন না। ইনি মনে করেছিলেন কবি প্রকৃতির। ইনি ছবি আঁকতে পছন্দ করতেন, কবিতা লিখতে পছন্দ করতেন, ইনি আরাম আয়েসে দিন কাটাতে পছন্দ করতেন। যুদ্ধ বিগ্রহে তার তেমন একটা আগ্রহ ছিল না। কিন্তু দেশ চালানো কখনোই সহজ বিষয় না। দেশ চালাতে গেলে অনেকটুকু রুথলেস হতে হয়, অনেক নির্দয় হতে হয়, অনেক কঠোর হতে হয়। সো সম্রাট হুমায়ুনের যে 2 ভাই ছিল, অর্থাৎ সম্রাট বাবরের 2 ছেলে কামরান এবং আরেকটা নাম ভুলে গেছি, তারা চায়নি যে তাদের বড় ভাই হুমায়ুন কখনই ক্ষমতায় বসুক। সেই জন্য তারা শুরু থেকেই হুমায়ুনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। বারবার তারা ধরা পড়ে। হুমায়ুন অনেক বেশি বলা হতো তার হৃদয়টা ছিল ডায়মন্ডের মতো, স্বর্ণের হৃদয়, এত বেশি দয়ালু ছিলেন। আগের দিনে কিন্তু এমনও করা হতো যে ক্ষমতায় আরোহণের সাথে সাথে প্রত্যেকটা ভাইকে মেরে ফেলা হতো, যাতে তারা পরবর্তীতে ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে। হুমায়ুন তো সেটার কিছু করেনি নাই, বরং কয়েকবার তারা ষড়যন্ত্র ধরা পড়ার পরেও হুমায়ুন তাদেরকে ক্ষমা করে দেন এবং যেটার খেসারত তাকে দিতে হয়, 1540 সালে তাকে কিন্তু শের শাহ দিল্লিতে এসে হারিয়ে দেন। এবং 1540 থেকে 1555 এই সময় কিন্তু ভারতে মুঘল শাসন ছিল না। 1526 সালে যেই শাসনের শুরু হলো, মাত্র 15 বছরের মধ্যেই শের শাহ এসে হুমায়ুনকে এইখান থেকে বিতাড়িত করেন। ব্যাপারটা খুবই মজাদার। এবং এই 15 বছর ছিল ভারতের সুর শাসন, শের শাহ সুরি। এবং এই 15 বছর শের শাহের নাম তোমরা সবাই শুনেছ। বলা হতো সেই সময় 1 টাকায় 7 মণ 8 মণ চাল পাওয়া যেত। সেটি হলো শের শাহের সময়। পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে শের শাহের সময় কোনটা, উত্তর হবে 1540 সাল। 1540 থেকে 1555 এই 15 বছর শের শাহ। এবং শের শাহ কিন্তু একজন অসাধারণ শাসক ছিলেন। শের শাহ প্রচন্ড বীর একজন শাসক ছিলেন এবং তিনি যে হুমায়ুনকে হারিয়েছেন হারানোরই কথা। শের শাহ খুবই বুদ্ধিমান শাসক ছিলেন এবং হুমায়ুন কিন্তু পরাজিত হয় এবং হুমায়ুন পরাজিত হয়ে পালিয়ে যায়। এবং সে কিন্তু পালিয়ে প্রথমে পাকিস্তানে যায়, কারণ সে দিল্লি হারাইছে। পাকিস্তান কিন্তু তখনও মুঘলদের দখলেই ছিল। তার ভাই কামরান সেই জায়গায় শাসন করত, কিন্তু কামরান কিন্তু হুমায়ুনকে ধরিয়ে দিতে চায়, যে শের শাহকে ধরাই দিতে চায় যে হুমায়ুনকে আসে ধরো। কিন্তু সেখান থেকে সে পালিয়ে পরবর্তীতে ইরানে যায়। পরবর্তীতে ইরানের সুলতান, পারস্যের রাজার সহায়তায় 1555 সালে ইরানের সৈন্যবাহিনীর সহায়তায় হুমায়ুন আবার ফিরে আসে এবং শের শাহের পুত্র, শের শাহ ততদিনে মারা যায়, শের শাহের পুত্রকে তিনি 1555 সালে যুদ্ধে পরাজিত করে
আবার ভারত দখল করে নেন, আবার দিল্লি জয় করে নেন। তো শের শাহের শাসন আমল ওই 15 বছরের জন্যই। সো হুমায়ুন কিন্তু অবশ্যই একটা হেরে যাওয়া চরিত্র, কিন্তু তার চেয়েও বড় বিষয় তিনি কিন্তু কামব্যাক করেছেন। হতে পারতো এরই সাথে সাথে মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যেতে পারতো, আমরা ইতিহাস আর পড়তামই না, আমরা আজকে পড়তাম সুরি বংশের ইতিহাস। কিন্তু না, হুমায়ুন কিন্তু ফাইট ব্যাক করেছেন, তিনি কামব্যাক করেছেন, তিনি আবার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এইটা কিন্তু ভাইয়া অত্যন্ত কঠিন ছিল, এবং ওই ধরনের মানুষের জন্য, যিনি কিনা পরম দয়ালু, ওই ধরনের মানুষের জন্য এটা ছিল একটা অত্যন্ত বড় বিষয়। হুমায়ুনকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, তার সময় যারা বেঁচে ছিলেন তারা অসংখ্য লেখা লিখে গেছেন ইরাকে সম্পর্কে। একটা দুইটা খুব মজার কাহিনী আছে, তোমাদেরকে একটা আমি শেয়ার করি, তাহলে হুমায়ুনের কথাগুলো বাকি জীবনের জন্য তোমার মনে থাকবে। তিনি যেই যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হন, সেই যুদ্ধটার নাম হলো কনৌজের যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধে যখন পরাজিত হন তখন হুমায়ুন ভাবতেও পারেনি যে শের শাহ তাকে পরাজিত করবে। সে ধরেই নিয়েছিল যে শের শাহকে আমি এমন ভাবে হারাবো, কারণ সে এগুলোতে খুব একটা মনোযোগ দেয় নাই। কিন্তু বাস্তবতা হলো শের শাহ তাদেরকে অতর্কিত আক্রমণ করে, এবং মানে এরা কিছু বুঝে ওঠার আগেই অর্ধেক সৈন্যবাহিনীকে মেরে ফেলে শের শাহ। হুমায়ুন বাধ্য হয়ে পালিয়ে যেতে, এবং যখন হুমায়ুন পালিয়ে যায়, তার মা, তার বোন, তার স্ত্রীরা কিন্তু পালাতে পারে নাই, শের শাহ তাদেরকে বন্দি করে। কিন্তু বলা হয় যে শের শাহ তার মা, বোন এবং তার পরিবারের প্রতি প্রচন্ড প্রচন্ড সম্মান দেখায়, এবং তাদের কোনোই ক্ষতি করে না, তাদেরকে বহাল তবিয়তে মানে ভালো হতো রেখে তাদের ছোট ছেলে মানে হুমায়ুনের ভাইয়ের কাছে পাকিস্তানে পাঠিয়ে দেয়। যখন এইরকম দেখে হুমায়ুনের মা তখন শের শাহকে দোয়া করে যে শের শাহ, তুমি আমাদের প্রতি যে দয়া করলে, তুমি অসাধারণ একজন শাসক, আমি হুমায়ুনের মা হিসেবে দোয়া করলাম যে তুমি যতদিন বেঁচে থাকবা তোমাকে কেউ যুদ্ধে হারাতে পারবে না, এমনকি আমার ছেলে হুমায়ুনও যদি আসে সেও তোমাকে যুদ্ধে হারাতে পারবে না। মজার বিষয় হলো শের শাহ তার জীবনে আর কখনোই যুদ্ধে একবারও হারেন নাই। তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি কোনো যুদ্ধে পরাজিত হন নাই। তিনি মারা যাওয়ার পর তার সন্তানরা পরবর্তীতে কিন্তু হুমায়ুনের কাছে পরাজিত হয়। সো এটা একটা খুব মজার কথা। 2 নম্বর কথা, যখন হুমায়ুন পালিয়ে গেল তখন তো কনৌজের যুদ্ধ, তার একটা নদীর পাশে তাবু করেছিল, নদীর এপার আর ওপার। সো হুমায়ুন ভেবেছিল যে শের শাহ কখনোই নদী ক্রস করে তাদেরকে আক্রমণ করবে না, ভয় পেয়ে চলে যাবে। বাট বাস্তবতা হলো এক রাতের মধ্যে শের শাহ নদী ক্রস করে হুমায়ুনের সৈন্যবাহিনীকে বরবাদ করে দেয়। সো যখন হুমায়ুন পালিয়ে যাওয়ার সময় সে নদীতে সাঁতরে পার হচ্ছিল, কিন্তু সে সাঁতার কাটতে গিয়ে সে মোটামুটি বেসামাল হয়ে পড়ে, এবং সাঁতার কাটতে গিয়ে বেসামাল হয়ে সে ডুবে যাচ্ছিল। তখন তাকে বাঁচায় একজন মানুষ, বলা হয় তিনি হলেন একজন পানি বিক্রেতা। আগের দিনে মানুষ পানি বিক্রি করত, তাদেরকে বলা হতো ভিস্তিওয়ালা, যারা পানি বিক্রি করতো। এখনো কিন্তু মানুষ পানি বিক্রি করে, এখন আমরা বোতলজাত পানি বিক্রি করতে দেখি। তখন মনে করো একটা ব্যাগের মধ্যে মানুষ পানি নিয়ে ঘুরতো, পথিকদের জন্য, পথচারীদের জন্য, যাত্রীদের জন্য তারা পানি বিক্রি করতো। তখন তো জায়গায় জায়গায় ট্যাপ ছিল না, সো ভালো পানি, খাবার পানির অভাব ছিল। সো একজন ভিস্তিওয়ালা হুমায়ুনকে ওই নদী থেকে তুলে তার সেবা যত্ন করে, তাকে বাঁচিয়ে রাখে। এবং হুমায়ুনকে যখন সে বাঁচিয়ে তোলে, সে কিন্তু জানতো না যে ইনি ভারতের শাসক, সম্রাট। ওই ভিস্তিওয়ালা তো নদীর মধ্যে জানে না, সে দেখছে যে একটা মানুষ ডুবে যাচ্ছে, তাকে আমি বাঁচাবো। পরবর্তীতে হুমায়ুন যখন চোখ খুলে তখন সে বলে, তুমি কি জানো তুমি কাকে বাঁচাইলা? তখন ও বলে যে না, আমি হলাম ভারতের সম্রাট। ভিস্তিওয়ালা সেটা বিশ্বাস করে না, বলে ধর বেটা, তুই সম্রাট মানে কি? সম্রাট কিভাবে নদী ডুবে যাবে? কিন্তু বাস্তবতা হলো হুমায়ুন এই কথাটা মনে রাখে, এবং 1555 সালে তখন বলে যে তুমি আজকে আমার জীবন বাঁচাইলা, তোমাকে আমি পুরো ভারতের একদিনের জন্য হলেও, আমি যদি কখনো ক্ষমতা ফিরে পাই, তোমাকে আমি একদিনের জন্য হলেও ভারতের সিংহাসনে বসাবো। এই কথাটা ওই বেঁচে ওঠার পরে হুমায়ুন তাকে বলে। এবং মজার বিষয়, 1555 সালে যখন হুমায়ুন ক্ষমতা ফিরে পায়, সে কিন্তু সেই ভিস্তিওয়ালাকে খুঁজে বের করে, এবং সেই ভিস্তিওয়ালাকে সে আসলেই একদিনের জন্য তার ক্ষমতায় বসতে দেয়। এবং এই লোকটার নাম ছিল নিজাম ভিস্তিওয়ালা। এবং অনেকেই বলেছে কাহিনীটা মিথ্যা, তবে অসংখ্য জায়গায় বলা হয়েছে কাহিনীটা সত্য। এবং নিজাম ভিস্তিওয়ালা বলা হয় অর্ধ দিনের সম্রাট। নিজাম ভিস্তিওয়ালা, হুমায়ুন তাকে আধা দিনের জন্য, পরবর্তীতে অর্ধেক দিন পরে তাকে অনেক
সোনা রূপা দিয়ে তাকে বিদায় দেয় তার জীবন বাঁচানোর জন্য। যদিও বলা হয় যখন নিজাম ভিস্তিওয়ালা এই সোনা রূপাগুলো নিয়ে বের হয়ে যাচ্ছিল, তখন একদল ডাকাত বা হতে পারে হুমায়ুনের সেনাপতিরাই, যারা পছন্দ করে নাই একটা সামান্য পানি বিক্রেতা এত টাকা পয়সা নিয়ে যাবে, তারা পথিমধ্যে তাকে আক্রমণ করে সকল টাকা পয়সা লুট করে নেয়। যাই হোক, তারপর নিজাম ভিস্তিওয়ালার নাম এই ছোট্ট কারণে ইতিহাস অমর হয়ে যায়। সো এটা ছিল গোল্ড অফ হার্ট অফ গোল্ড, দুঃখিত। এবং দিস ওয়াজ হুমায়ুন। এবং হুমায়ুন কিন্তু পরবর্তীতে হয়তোবা এত অসাধারণ মানুষ ছিলেন বলেই সৃষ্টিকর্তা তাকে আবার ভাগ্য দিয়েছিলেন পুরো ভারতকে আবার জয় করার। সো এটা একটা অসাধারণ কথা। হুমায়ুন মারা যান তার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে। এবং মজার বিষয়, হুমায়ুনের মৃত্যু নিয়ে অনেক মজার কাহিনী আছে। তিনি যখন লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যান, হুমায়ুনের মতো তখনকার দিনে রাজাদের লুক অ্যালাইক থাকতো, তার মানে রাজার মতোই দেখতে আরো 2-3 জন লোককে খুঁজে রাখা হতো। রাজা যদি কোনো কারণে অসুস্থ হন, যাতে জনগণ বুঝতে না পারে রাজা অসুস্থ, কারণ রাজা অসুস্থ হলে সৈন্যবাহিনী অন্য দেশের শত্রুরা আক্রমণ করবে যে রাজা তো অসুস্থ, এখন কে কমান্ড দিবে। সেই জন্য সব সময় 2-3 জন রাজা সেট, হুমায়ুনের মতো দেখতে, তার মতো পোশাক পরিহিত, সব সময় নকল হুমায়ুন, এই ধরনের লোকজন সেট করে রাখা হতো, যাতে কখনোই জনগণ ভুল বার্তা না পায় যে আমাদের শাসক অসুস্থ। ইনি কাজকর্ম চালাই নিতেন। সো হুমায়ুন যখন মারা যায়, বলা হয় 10 দিন ধরে মানুষজন জানতো না যে হুমায়ুন মারা গেছে। এর একটাই কারণ, হুমায়ুনের যে ছেলে সম্রাট আকবর, তার বয়স ছিল তখন মাত্র 12 বছর। এবং হুমায়ুন মারা গেছে এটা যদি কেউ শুনে ফেলে, সাথে সাথে কিন্তু সৈন্যরা দিল্লি দখল করতে আক্রমণ করবে, বা প্রাসাদ ষড়যন্ত্র যেটাকে বলে, হুমায়ুন মারা গেছে তাহলে কে হবে রাজা, আকবরকে খুন করার চেষ্টা করা হবে, যে আকবরকে মেরে দিব, আমি হব রাজা। তো সেই জন্য 10 থেকে 12 দিন বলাই হয়নি যে হুমায়ুন মারা গেছে। এর মধ্যে ঠিক করা হয়েছে, এর মধ্যে সম্রাট আকবরকে রাজা হিসেবে উত্তরাধিকার ঠিক করা হয়েছে, এর মধ্যে ক্ষমতা কিভাবে চলবে, বৈরাম খান যে ক্ষমতা চালাবে, এই সবকিছু ঠিক করা হয়েছে। তো সম্রাটদের জীবন কাহিনী জাস্ট অন্যরকম জীবন কাহিনী। এবং বর্তমানে আমাদের যে প্রধানমন্ত্রীর জীবন কাহিনী, এগুলো একসময় ইতিহাস হবে। এগুলোও কিন্তু অন্যরকম। এবং একটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপরে সারা দেশের জনগণের ভাগ্য নির্ভর করে। সো তাদের জীবন কাহিনী এগুলো ভিডিও করা থাকলে কিন্তু খুব ভালো হতো। এদের আমি তো মাঝে মাঝে কল্পনা করি, এদের জীবনে যদি ভিডিও থাকতো আমি দেখতে পারতাম। আমি ভারতে যখন যাই, যখন আমি মুঘল সাম্রাজ্যের এগুলো ভিজিট করি, অসাধারণ, জাস্ট অসাধারণ। সম্রাট বাবর, সম্রাট আকবর যে সকল জায়গায় বসে শাসন কার্য পরিচালনা করতেন, জাস্ট তুমি দেখলে মুগ্ধ হয়ে যাবা। যারা যোধা আকবর মুভিটা দেখেছো, সেখানে কিন্তু রিয়েল প্লেস গুলোতে শুটিং করা হয়েছে, এবং সেই রিয়েল প্লেস গুলোতে আমি গিয়েছিলাম। সেই প্লেস গুলো জাস্ট অসাধারণ, মানে এত বড় বড় প্রাসাদ, ইউ জাস্ট ক্যান ইভেন বিলিভ। আমরা কতটুকু একটা বাসায় থাকি, ছোট্ট 3-4 রুমের একটা বাসায় থাকি আমরা সবাই, তারা থাকতো প্রাসাদ বাহিরে, ভাই কাকে বলে। সে যাই হোক, সো হুমায়ুনের মাঝে কে শেরশাহের ছবি দেখো, শেরশাহ দেখেই বুঝতে পারছো লোকটা কিন্তু খুবই টাফ গাই ছিল। শেরশাহ অনেক কাজ করেন, গ্র্যান্ড টাং রোড নির্মাণ করেন, ভারতবর্ষের ডাক বিভাগ চালু করেন, ঠিক আছে, তিনি দাম মুদ্রার প্রচলন করেন। তারপরে আফগান দুর্গ নির্মাণ করেন, যেটা বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার, সেটা ধ্বংসাবশেষ, ঠিক আছে। সো তিনি মারা যান, এই হলো তার দাম মুদ্রা। কথা পরিষ্কার। তার সমাধি স্থল আফগান দুর্গের একটা ছবি দিছি আমরা, এটা আসল আফগান দুর্গ না। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে 2 ঘন্টা পড়ালাম। আশা করি ইতিহাস তোমাদের জানতে অতটা বোরিং লাগে নাই, ইতিহাস যতটা বোরিং, যদি আমার কাছে ইতিহাস কোনোদিনই বোরিং বলে মনে হয়নি, ইতিহাস সবসময় খুবই মজাদার। সো এই বিষয়ের উপরে কিন্তু কালকে পরীক্ষা হবে, পরশুদিন পরীক্ষা হবে। তোমাদের রুটিনটা তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের